আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের উদ্দেশ্যে তোমাদের মুন্না ভাইয়া লাইভ ক্লাস নিয়ে উপস্থিত আছি। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে। তোমাদের মুন্না ভাইয়া। সো আজকে আমরা উচ্চতর গণিতের ক্লাস করব। তোমরা পূর্বে অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছিলা। আমরা একটু আন্তরিকভাবে দুঃখিত, ক্লাসটা হচ্ছে 6:30টায় হওয়ার কথা ছিল, বাট যান্ত্রিক ত্রুটির কারণে আমরা হচ্ছে একটু লেটে শুরু করলাম। তোমাদেরকে পোস্ট করে সেই অ্যানাউন্সমেন্টও দিয়ে দেওয়া হয়েছিল। তো সবাই একটু দ্রুত কাইন্ডলি যুক্ত হয়ে যাও, এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে বলো যে ভাই আমার কথা এবং স্ক্রিন সবকিছু পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা তোমরা। যদি আমি একটু চেক করে নেই, সবাই আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাব আজকের আমাদের এই কাঙ্ক্ষিত লাইভ ক্লাসে। তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লাইভ ক্লাসটা খুব দ্রুত শুরু করবো ইনশাল্লাহ। সো সবাই যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু ভাইয়াকে কষ্ট করে বলো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আজকে মূলত আমরা আমাদের উচ্চতর গণিতের আহ, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 13-14 লাস্টে, কিন্তু একদম সর্বলাস্ট 14-15 সেশনে হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো আমাদের একদম যে শেষ পরীক্ষাটা হয়েছিল 14-15 সেশন, সেখান থেকে আমাদের উচ্চতর গণিত থেকে শর্ট সিলেবাসের অন্তর্গত অধ্যায়গুলো থেকে কি টাইপের প্রশ্ন আসছে সবকিছুই আজকে সুন্দরভাবে দেখবো। মূলত আজকের আমরা ক্লাসে কি করবো ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15 সেশনে যে ম্যাথমেটিক্স আমাদের আসছে উচ্চতর গণিত থেকে, সেই ম্যাথমেটিক্স গুলো আমরা দেখার ট্রাই করব। আমরা শর্ট সিলেবাসের অন্তর্গত, কারণ তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসের অন্তর্গত অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা নিয়েছি। আমাদের আজকের ক্লাসের আমাদের টপিকটা কি, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্ন সমাধান, সেটা কোন সেশনের, 14-15 সেশনের একদম লাস্ট যে পরীক্ষাটা হয়েছে। তো সবাই একটু বলো যে ভাইয়া তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। সো একটু আমাকে কমেন্ট সেকশনে জানান যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটু আমাকে কমেন্ট সেকশনে জানান, যারাই আছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে ভাইয়া আপনারা পারফেক্টলি আমার কথা শুনতে পাচ্ছে কিনা। ওকে, এই তো আমি তো চেক করে নিলাম, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তোমরা একটু আমাকে জানাও যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। ঠিক আছে, সো চলেন আমরা হচ্ছে ক্লাসে চলে যাব। তার আগে সবার প্রতি একটা রিকোয়েস্ট, দেখো আমরা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতেই এত সুন্দর সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দিচ্ছি। সো তোমাদের আলটিমেটলি তোমাদের কাছ থেকে আমাদের একটাই চাওয়া, যেহেতু আমাদের এটা সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম, সম্পূর্ণ ফ্রিতেই তোমরা এই ক্লাসগুলো করতে পারতেছো। সো আমরা চাই তুমি ক্লাসটা করার পাশাপাশি এই দেশের সকল স্টুডেন্টের কাছে যাতে এই ক্লাসগুলো পৌঁছায় যায়, এই জন্য তোমার একটা ছোট্ট হেল্প লাগবে। তো সেটা কি, তোমার বন্ধুদের একটু মেনশন করা, তোমার এই ক্লাসটা শেয়ার করে দেওয়া নিজের টাইমলাইনে। তাহলে আলটিমেটলি কি, তুমি ক্লাসটিতে অংশগ্রহণ করার পাশাপাশি তোমার যত বন্ধু বান্ধব আছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে, তারাও কিন্তু এই ক্লাসটিতে অ্যাটেন্ড করতে পারবে, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই ঘরে বসেই খুব সুন্দরভাবে তাদের প্রস্তুতিটা চালায় নিয়ে যেতে পারবে। আর আমাদের ক্লাস কোয়ালিটি কেমন, কিরকম আমরা ক্লাস নিচ্ছি, তোমরা তো বিগত কয়েকটা ক্লাস করে ফেলছো, সামনে আরো করবা, রুটিন অনুযায়ী ক্লাস করতে থাকো ইনশাল্লাহ। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের মুন্না ভাইয়া তোমাদেরকে কথা দিচ্ছি, এবং আমরা দেশের টিচার প্যানেল তোমাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ, আমরা যা পড়াবো এইখান থেকেই সর্বোচ্চ সংখ্যক কমন পেয়ে যাবা, এর বাইরে কিচ্ছু লাগবে না। যা পড়াবো এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে, বাট যা পড়াবো, যা পড়া দিব, এগুলো সুন্দর মতো ক্লাসটা করতে হবে। যা পড়তে বলবো, বাসায় যা যা কাজ দিব খুব সুন্দরভাবে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবা এবং বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। ওকে, সো চলো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে দেখেন সর্বপ্রথম জটিল সংখ্যা থেকে একটা প্রশ্ন আসছে। তো এটা কোন সালের প্রশ্ন ভাইয়া, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসা একটা প্রশ্ন। এটা কোথায়, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসা আমাদের একটা প্রশ্ন। সো দেখেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মিমি। সো দেখেন আমাদের এখানে এটা কোন অধ্যায় থেকে আসছে, দেখেন তো 1 প্লাস আই হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস আই হোল স্কোয়ার। এখন এটাকে আলটিমেটলি আই আই মানে কি, ইমাজিনারি নাম্বার। তার মানে আমাদের এটা কোন টপিক থেকে বা কোন অধ্যায় থেকে আসছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা থেকে আসছে, জটিল সংখ্যা থেকে আসছে, জটিল সংখ্যা থেকে এই প্রশ্নটা আসছে। এখন এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব, দেখেন এই প্রশ্নটা সমাধান করার জন্য আপনাদের একটা কিওয়ার্ড বলে দেই, যে এই টাইপের যদি ক্যালকুলেশন দেখেন তাহলে খুব দ্রুত দেখেন, আমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। টাইম ম্যানেজমেন্ট ভাইয়া, টাইম ম্যানেজমেন্ট তুমি যদি ঠিক না রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষায়
চান্স পাবা না, ঠিক আছে? সো তোমাকে ধরা বাঁধা সময় দেওয়া থাকবে, ওই সময়ের মধ্যেই তোমাকে সকল প্রশ্নের উত্তর করতে হবে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে সব থেকে বেশি প্যারা খাবা কোন সাবজেক্টে? সব থেকে বেশি প্যারা খাবা হচ্ছে ওই উচ্চতর গণিতে। তাই আমরা উচ্চতর গণিতের একদম প্রস্তুতি শুরু থেকেই আমরা এমন ভাবে তোমাকে পড়াবো, একটা বড় ম্যাথ কিভাবে তুমি কম সময়ের মধ্যে সমাধান করে ফেলতে পারবা, শর্টকাট টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে, বেসিক ক্লিয়ার করার মাধ্যমে, ঠিক আছে? তোমার টার্গেট হচ্ছে যে ভাই একটা ম্যাথ আমি সমাধান করতে পারি, 2-3 মিনিটে সমাধান করতে পারলে তো হবে না। তোমাকে চান্স পাইতে গেলে তোমাকে একটা ম্যাথ 40 সেকেন্ডের, অ্যারাউন্ড 40 সেকেন্ডের মধ্যে তোমাকে সমাধান করে ফেলতে হবে। তার মানে সেই অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং সেই স্মার্ট ক্যালকুলেশন তোমাকে জানতে হবে, সেই অনুযায়ী প্রথম থেকেই তোমাকে আলটিমেটলি প্র্যাকটিস করে যেতে হবে। সো আমরা তোমাদের ক্লাসে, বিশেষ করে উচ্চতর গণিত ক্লাসে, একটা ম্যাথ তুমি কিভাবে দ্রুত সমাধান করতে পারবা এগুলো কিন্তু প্রথম ক্লাস থেকেই আমি খুব সুন্দর মতো ক্লিয়ার আউট করে দিব। সবাই মনোযোগ দিয়ে শুনবা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবা, ওকে? সো দেখেন, এখানে আমাদের 1 প্লাস আই হোল স্কোয়ার এবং 1 মাইনাস আই হোল স্কোয়ার আছে। সো আমরা জটিল সংখ্যায় এই 1 প্লাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি হয় এটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, আবার 1 মাইনাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয় এটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে এই টাইপের সকল যে ধরনের ঘুরাই পেঁচাই ম্যাথ আসুক না কেন আমরা খুব সহজেই 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবো। সো দেখেন, আমি আপনাদের আগে বেসিকটা ক্লিয়ার করে দেই, তারপরে কোন জিনিসটা একটু মুখস্থ রাখলে তুমি অন্যদের তুলনায় হাতে ক্যালকুলেশনে আগায় থাকবা সেটা একটু বলতেছি। সো দেখেন, আমরা একটু সাইড নোট করে যে ভাইয়া 1 প্লাস আই হোল স্কোয়ার এটাকে একটু ভেঙে ভেঙে এটার মান আনার চেষ্টা করি, যে ভাই এটার মান কি হবে, এটার মান আনার ট্রাই করি। সো দেখেন, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানেন না আপনারা, যে ভাইয়া a স্কোয়ার তার মানে 1 স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে i স্কোয়ার। এখন এই i স্কোয়ারের মান ভাইয়া কি? ভাইয়া i স্কোয়ারের মান কিন্তু -1, i স্কোয়ারের মান কত? i স্কোয়ারের মান -1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে ভাইয়া 1 প্লাস 2i আর এখানে -1। তাহলে দেখেন, এই যে পজিটিভ 1 নেগেটিভ 1 কাটা, তাহলে আমাদের শুধুমাত্র থাকতেছে 2i। তাহলে আমরা যদি একটু কষ্ট করে মুখস্থ রাখি ভাইয়া, যে 1 প্লাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু 2i, এইটা একটু না কষ্ট করে মুখস্থ রাখতে হয়। এই টাইপের ম্যাথ অনেকবার আসছে অনেক বিশ্ববিদ্যালয়। এইটা আলটিমেটলি বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটির একদম হুবহু রিপিটেড প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেম টু সেম প্রশ্ন আসছিল ভাইয়া, ঠিক আছে? সো আমরা কি শিখলাম, যে ভাই 1 প্লাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু 2i, তুমি যদি হাতে ক্যালকুলেশনের তুলনায় অন্যদের তুলনায় এগিয়ে থাকতে চাও তাহলে তুমি এটা কষ্ট করে একটু মুখস্থ রাখবে। এখন মুখস্থ কেমনে রাখবা দেখো, আমি একটা ট্রিক শিখাই দেই। দেখো ভাইয়া, এখানে কি আছে? প্লাস আছে না ভাইয়া? এখানে কি আছে? এখানে আমাদের প্লাস আছে না, মাঝে প্লাস আছে না? মাঝে প্লাস থাকলে পজিটিভ 2i। আবার যদি আমাদের মাঝে মাইনাস থাকে, যেমন আমি যদি বলি যে ভাইয়া 1 মাইনাস আই হোল স্কোয়ার, 1 মাইনাস আই হোল স্কোয়ার, এটার মান কত হবে? সেটার মান হবে -2i। সো দেখেন, এইখানে মনে রাখার একটা সুন্দর একটা ট্রিক্স আছে, সেটা কি? যদি মাঝে প্লাস থাকে তাহলে আমাদের পজিটিভ 2i, আর যদি মাঝে মাইনাস থাকে, মাঝে ভাইয়া মাইনাস থাকে, মাঝে কি? মাঝে যদি মাইনাস থাকে তাহলে নেগেটিভ 2i, ঠিক আছে? সো এখন এইটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, যে ভাইয়া কেমনে আসলো 1 মাইনাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু -2i কিভাবে আসলো? সো দেখেন, আমাদের এখানে থেকে যদি করি 1 মাইনাস আই হোল স্কোয়ার, 1 মাইনাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাই দাও, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে আই স্কোয়ারের মান কত ভাই? আই স্কোয়ার মান -1, তাহলে পজিটিভ 1 নেগেটিভ 1 কাটা, তাহলে আমাদের থাকতেছে -2i। সো এইটা একটু কষ্ট করে বাবারা মুখস্থ রাখলে খুব সুবিধা হয়, তাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট খুব সুন্দর মতো করতে পারবা। তাহলে তুমি কি টাইম ম্যানেজমেন্ট খুব সুন্দর মতো করতে পারবা। দেখো, একটা ম্যাথ আমি সমাধান করতে পারলেই হবে না, তোমাকে প্রথম থেকেই টাইম ম্যানেজমেন্টের প্রতি খুব সিনসিয়ার হতে হবে, ঠিক আছে? তুমি একটা ম্যাথ সমাধান করতে পারো, কিন্তু দেখা গেছে 3-4 মিনিট লেগে যাচ্ছে, হবে না ভাইয়া। তোমাকে একটা ম্যাথ 30 সেকেন্ডের মধ্যে, অ্যারাউন্ড 40 সেকেন্ডের মধ্যে সমাধান করতে হবে। সো সমাধান করার জন্য তোমাকে শুরু থেকেই একটু স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে। সো এই স্মার্টলি ক্যালকুলেশন কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে দেখাই দিব, যে ভাইয়া বড় দেখেন, আপনারা যদি এই রকম করে বেসিক করে তারপরে মানা নেন, তারপরে বসাই দেন, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এই টাইপের ম্যাথ আলটিমেটলি আমরা এই জিনিসটা একটু মনে রাখবো। এবং দেখো, আমি ফ্রি ক্লাসের মধ্যে তোমাকে খুব সুন্দর মতো তোমাদের সিলেবাসটা কমপ্লিট করাই দিব, যে ভাইয়া কোন অধ্যায় থেকে কোন জিনিসটা একটু মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে নোট ডাউন করে দেবো। দেখো, যেমন আমাদের জটিল সংখ্যায় আমরা এই জিনিসটা নোট ডাউন করে দিলাম, যে 1 প্লাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? 2i, যেহেতু মাঝে প্লাস আছে তার মানে পজিটিভ 2i। আর যদি 1 মাইনাস আই হোল স্কোয়ার থাকে তার মানে মাঝে মাইনাস, আমাদের এখানে -2i, ঠিক আছে? বুঝছো ভাইয়া? সবার ক্লিয়ার? তাহলে দেখেন, এইখানে দেখেন একটু, তাহলে আমরা মান বসাই দিব, জাস্ট মান বসাই দিব ভাইয়া, জাস্ট মান বসাই। দেখো এখানে কি বলা আছে? 1 প্লাস আই হোল স্কোয়ার। এখন 1 প্লাস আই হোল স্কোয়ারের মান কত জানি আমরা? 2i। 1 প্লাস আই হোল স্কোয়ারের মান কত জানি? 2i। আবার এখানে প্লাস আছে, তো প্লাস বসাই দাও। এখানে 1 মাইনাস আই হোল স্কোয়ার, তাহলে -2i, তাহলে প্লাস মাইনাসে মাইনাস একবারই করে দিলাম আমরা, প্লাস মাইনাসে -2i করে দিলাম, ওকে? ডিভাইডেড বাই, আসেন
যে ভাইয়া 1 প্লাস আই হোল স্কোয়ার, তার মানে এখানে 2i, আবার এখানে মাইনাস মাইনাস আমাদের 1 মাইনাস আই হোল স্কোয়ার, তাহলে মাইনাস 2i, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2i। তাহলে দেখেন তো এখানে 2i মাইনাস 2i, পজিটিভ 2i নেগেটিভ 2i, তাহলে 0 চলে আসলো, ডিভাইডেড বাই এখানে 4i। তাহলে 0 ডিভাইডেড বাই সামথিং মানে কি? 0 ডিভাইডেড বাই সামথিং মানেই হচ্ছে আমাদের অ্যান্সার 0। 0 ডিভাইডেড বাই সামথিং মানেই অ্যান্সার 0। তাহলে আমাদের অ্যান্সার কি হবে ভাইয়া? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সবাই একটু বলেন দেখি, তাহলে আমাদের অ্যান্সার কি হবে রে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে, আমাদের গ নাম্বারটা হচ্ছে, রাইট অ্যান্সার। গ নাম্বারটা 0। সবাই একটু বুঝতে পারলাম? সবাই একটু বলেন দেখি যে ভাইয়া সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? সবাই একটু বলেন যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? সবাই একটু বলেন যে ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? সবাই দ্রুত একটু বলেন যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? সবাই একটু বলেন যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবাই একটু দ্রুত বলেন যে ভাইয়া আমাদের ক্লিয়ার কিনা, ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকে, একজন বলছো যে ভাইয়া মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন থাকবে, অর্থাৎ হায়ার ম্যাথ আর বায়োলজি মিলা দুইটা মিলাই কি হচ্ছে 16 মার্ক আসবে কিনা। সো দেখেন, আমি আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন, ন্যাশনাল ইউনিভার্সিটির মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলে দিই। দাঁড়াও, যে কোন অধ্যায় থেকে কিরকম মার্ক আসবে সেটা একটু দেখাই দেয়, মানে কোন সাবজেক্ট থেকে কিরকম মার্ক আসবে। ওকে, সো দেখেন, আচ্ছা, সো ন্যাশনাল ইউনিভার্সিটি, তার মানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে আমাদের পরীক্ষাটা হবে এটা আমি বলে দিচ্ছি এ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য, মানে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষায় অ্যাটেন্ড করবে তাদের কি কি দাগাইতে হবে মূলত বিজ্ঞান বিভাগ থেকে, ঠিক আছে? সো বিজ্ঞান বিভাগ থেকে কি কি দাগাইতে হবে আমি তোমাদের একটু বলে দিই। বিজ্ঞান বিভাগের বাংলা থাকবে, ইংরেজি থাকবে, তারপরে হচ্ছে আমাদের জিকে থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ম্যাথ কিংবা বায়োলজি, ঠিক আছে? এখন আসেন আমি আগে মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদেরকে বুঝাই দেই, তারপরে আসি যে ম্যাথ বায়োলজি দুইটাই দাগাইতে হবে নাকি যে কোনো একটা দাগাইতে হবে। ওকে, তো দেখেন এইখানে বাংলাতে 20 মার্ক থাকবে, ইংরেজিতে 20 মার্ক থাকবে, জিকেতে থাকবে 10 মার্ক, ফিজিক্সে থাকবে হচ্ছে 17, কেমিস্ট্রিতে থাকবে 17 এবং ম্যাথ বা বায়োলজিতে থাকবে 16, ঠিক আছে? সো এখন ম্যাথ বা বায়োলজি সার্কুলারটা দেখছেন কি আপনারা? সার্কুলারে কি বলা আছে যে ভাইয়া আলটিমেটলি ম্যাথ অথবা বায়োলজি মানে যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে, তুমি অপশনাল সাবজেক্টের পরিবর্তে যে কোনো, আলটিমেটলি তোমার যদি এখন এখানে কি থাকে, তুমি এই ম্যাথ বা বায়োলজির মধ্যে যে কোনো একটা মানে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। ম্যাথ বা বায়োলজি দুইটা মিলাই না, একটাই, যে কোনো একটা দাগাইলেই হবে, ম্যাথ বা বায়োলজি, ঠিক আছে? অথবা আমি তোমাদেরকে আলটিমেটলি হচ্ছে সার্কুলারটা আরো ভালোভাবে একবার দেখে তারপরে তোমাদেরকে জানাই দিব না, একটা ছোট্ট একটা ভিডিও করার মাধ্যমে যে কোন ইউনিটে আলটিমেটলি হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, তোমরা তো সবাই স্টুডেন্ট, আলটিমেটলি সকল বিভাগের স্টুডেন্টই আসো। সো কোন ইউনিটে আলটিমেটলি কোন বিষয় থেকে কত মার্ক করে আসবে আমি একটা ছোট্ট ভিডিও করে তোমাদেরকে আলটিমেটলি আমাদের পেজে হচ্ছে দিয়ে দিব না, তখন তোমরা দেখে নিও, ঠিক আছে? আমি ওভারঅল মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলে দিলাম, ঠিক আছে? সো দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই, চলেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। দেখেন আমাদের কি বলা আছে ভাইয়া, যে একটি দ্বিঘাত সমীকরণের মূল, দেখছো এই 14-15 সেশনে জটিল সংখ্যা থেকে 2টা প্রশ্ন আসছে। জটিল সংখ্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জটিল সংখ্যা আলটিমেটলি নাম জটিল হলেও কাজ কিন্তু এর জটিল না। জটিল সংখ্যা অনেক সহজ, ঠিক আছে? মুন্না ভাইয়া তোমাদেরকে বলতেছি তোমরা জাস্ট আমার ক্লাসগুলো একটু, আমাদের এই ক্লাসগুলো রেগুলার করো, দেখবে যে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির প্রিপারেশন এর বাইরে কিচ্ছু আসবে না, ঠিক আছে? জটিল সংখ্যা ছোট অধ্যায়, আলটিমেটলি নামটা জটিল হলেও আলটিমেটলি এই অধ্যায়টা সহজ, তুমি যদি বুঝে পড়তে পারো। দেখো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15 সেশনে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভাইয়া 14-15 সেশনে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আমাদের জটিল সংখ্যা থেকে 2টা প্রশ্ন আসছিল। কয়টা ভাইয়া? 2টা প্রশ্ন আসছিল, 2টা প্রশ্ন, ঠিক আছে? বায়োলজি দাগালে কি হবে দেখো, আমি এটা সুন্দর একটা ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিব না, ঠিক আছে? আমি রাতের মধ্যে একটা ভিডিও শুট করে তোমাদেরকে দিয়ে দিব না, সার্কুলারটা একদম সুন্দর মতো পুরো সার্কুলার, আমাদের বিজ্ঞান বিভাগের যে সার্কুলারটা আছে এই সার্কুলারটা পুরোটাই বিশ্লেষণ করে তোমাদেরকে একটা ভিডিও বানাই দিয়ে দিব, ঠিক আছে? তোমরা পেজেই পেয়ে যাবা, কালকে সকালের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে? সো এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমি পুরো সার্কুলারটা তোমাদেরকে অ্যানালাইসিস করে কি করতে হবে, কি থাকবে, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি যাবে না, কোন বিষয় থেকে কত মার্ক আসবে, কিভাবে আমরা পরীক্ষাটা দিব, একদম পুরো সার্কুলারটা আমি বিশ্লেষণ করে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব, তাহলে আলটিমেটলি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, সো দেখেন আমরা
এখান থেকে যদি প্রশ্নটা দেখি যে একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল, একটা মূল দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া আছে 1/1 - i, একটা মূল দেওয়া আছে কত ভাইয়া 1/1 - i হলে সমীকরণটা, তোমাকে একটা মূল দেওয়া আছে সমীকরণ বের করতে বলছে। ভাই এই প্রশ্নটা অনেকবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে, অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে এই প্রশ্নটা। তো ন্যাশনাল ইউনিভার্সিটি, বারবার করে বলি, আমি কিন্তু ক্লাসে আইসা বলি যে ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি দেখে কেউ আবার কম গুরুত্ব দিও না যে এখানে অনেক সহজ প্রশ্ন আসবে, না পড়লেই পারবো, না পড়লে পারবেন না ভাইয়া, ঠিক আছে? এখানে পড়ালেখা না করলে আমি সহজ বাংলা ভাষায় বলে দিচ্ছি চান্স সম্ভব না। শুরু থেকেই ভালো মতো পড়তে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু কোনো অংশেই বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক পিছায় নাই, একদম বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ডই প্রশ্ন করে। বাট আলটিমেটলি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যালকুলেশন গুলো একটু কম থাকে, একটু ছোট ক্যালকুলেশনের মধ্যে থাকে, বাট স্ট্যান্ডার্ড কিন্তু প্রায় মনে করো আলটিমেটলি খুব একটা আহামরি ডিফারেন্স না। দেখো এই প্রশ্নটা দেখো, আমরা এর আগে সমাধান করলাম না, এটা অলরেডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটা অলরেডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তারপরে তুমি এখানে আসো, এটাও আলটিমেটলি একবার ঢাবিতে আসছিল, এই প্রশ্নটাও একবার ঢাবিতে আসছিল, ঠিক আছে? সো বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ডেই প্রশ্ন হবে। তুমি যদি পড়াশোনা না করো ভাই তাহলে কিন্তু আলটিমেটলি কি তুমি এখানে চান্স পাবা না। তো শুরু থেকেই বলতেছি ভাইয়ারা, কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি দেখে কেউ মনে করিয়েন না যে ভাই আমি কোনো মতো পড়িয়ে চান্স পাবো, ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? শুরু থেকে একটু গুছানো ওয়েতে পড়ো, আমাদের ক্লাসগুলো ফ্রি ক্লাস, সবার জন্যই ফ্রি থাকে। তো এই ক্লাসগুলো একটু ভালো মতো মনোযোগ দিয়ে করো, দেখবা যে ইনশাল্লাহ এর বাইরে থেকে কিছু লাগবে না, আমরা খুব সুন্দর মতো তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ, ওকে? সো এখন দেখেন এখানে আমাদের কি বলা আছে, একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল দেওয়া আছে। সো একটা মূলকে আমরা কি দ্বারা প্রকাশ করি সবসময়, এক্স দ্বারা প্রকাশ করি না? সো একটা মূল ধরেন, একটা মূল এক্স, সো আমরা ধরে নেই, সো আমরা ধরি, চলেন এটা একদম সহজ পদ্ধতিতে, বিভিন্ন পাবলিকেশনের বই দেখবেন অনেক বড় করে দিছে না। আমরা ম্যাথ শিখবো, অর্থাৎ উচ্চতর গণিত শিখবো, উচ্চতর গণিত নাম শুনলে অনেকের ভাই হাত পা কাঁপে, আল্লাহ এটা আমি দেখাবো না, এটা আলটিমেটলি খুবই কঠিন না। তোমাকে আমি কথা দিচ্ছি যে ভাইয়া তোমরা রেগুলার ক্লাস, আমার ক্লাসটা করো, দেখবা যে উচ্চতর গণিত একদম খুব সুন্দর মতো পানির মতো খাওয়াই দিব গুলাই, ঠিক আছে? তো দেখেন আমরা এমন ভাবেই উচ্চতর গণিতের প্রিপারেশন নিব আলটিমেটলি আমরা খুব সহজেই যাতে এখানে ভালো মার্ক তুলতে পারি, ঠিক আছে? তো দেখেন এই ম্যাথটা, একটা ম্যাথের ক্ষেত্রে অনেক মজা আছে বুঝছো, একটা ম্যাথ বিভিন্ন রকম ভাবে করা যায়, ঠিক আছে? কঠিন ওয়েতেও করা যায়, সহজ ওয়েতেও করা যায়। তো আমি তোমাদেরকে চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের একদম খুব সুন্দরভাবে কম্প্যাক্ট ক্লাস দেওয়ার জন্য, যাতে করে আলটিমেটলি তোমাদের মনে থাকে এবং যে প্রসেসগুলো শিখাবো যাতে করে 100% অ্যাপ্লিকেবল হয়, ওকে? সো দেখেন এখন আমরা এখানে একটা দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া আছে, মূলের মান কত দেওয়া আছে 1/1 - i, তার মানে ধরি ওই মূলটাকে x ধরে নাও, মূলটাকে x ধরে নাও, তার মানে 1/1 - i, এটাকে মূলটাকে আমরা x ধরে নিলাম, ঠিক আছে? মূলটাকে কি করলাম ভাইয়া, মূলটাকে আমরা x ধরে নিলাম। সো যত রকম প্রশ্ন আছে এখানে এই টাইপের প্রশ্ন যে ভাই একটা মূল দেওয়া আছে, এখন ওই সমীকরণ বের করো, তাহলে আলটিমেটলি একই নিয়মটা শিখো ভাই। একটা মূল থাকলে যদি তোমাকে সমীকরণ বের করতে বলে, একটা মূল থাকলে যদি তোমাকে সমীকরণ বের করতে বলে, আমি যে নিয়মটা শিখাচ্ছি সব সময় এই নিয়মটাই অ্যাপ্লিকেবল করবা। তাহলে দেখো যেটা মূল, ওই মূলটাকে x = ধরে নিবা, তারপরে আসো x = ধরে নিয়ে আর গুণ করে দিবা। তার মানে আমরা এখানে যদি গুণ করে দেই, তার মানে দেখো আর গুণ করে দিলে x - xi = 1, তাই না? আর গুণ করে দিলাম। এখন তোমার কাজ হচ্ছে বাস্তব অংশগুলোকে এক পাশে, অবাস্তব অংশগুলোকে এক পাশে। এখন ভাই বাস্তব অংশ কেমনে চিনবো আর অবাস্তব অংশ কেমনে চিনবো? বাস্তব অংশে দেখেন কোনো i অর্থাৎ ইমাজিনারি নাম্বার থাকবে না, ইমাজিনারি নাম্বার যুক্ত অংশটাকেই বলবো আমরা অবাস্তব অংশ। তাহলে দেখেন আমাদের এখানে কি আছে ভাই, এই যে i যুক্ত এইটা আছে, তাই না? তাহলে এটাকে আমরা দেখো x - 1, এই 1টাকে যেহেতু এটা বাস্তব অংশ এই পাশে পার করে নিলাম, আর অবাস্তব অংশটাকে এই পাশে পার করে দেবো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে xi। তাহলে আমরা কি করলাম এখানে দেখো, বাস্তব অংশকে এক পাশে, অবাস্তব অংশ এক পাশে। তাহলে এখানে আমি একটু নোট ডাউন করে দেই যে ভাইয়া বাস্তব, আর এই পাশে নিলাম আমরা অবাস্তব, অবাস্তব। তাহলে প্রসেসটা দেখো যে ভাইয়া যে মূলটা দেওয়া থাকবে সেটাকে আমরা x ধরে নিব, x = ওই মূলটা বসাই দিব, তারপরে আর গুণ করে দিব, তারপরে সাজাই নিব আমরা কিভাবে, বাস্তব অংশগুলোকে এক পাশে, অবাস্তব অংশগুলোকে এক পাশে। তারপরে নিয়মটা কি, তারপরে উভয় পক্ষে আমরা বর্গ করে দিব, তারপরে কি ভাইয়া, উভয় পক্ষে আমরা বর্গ করে দিব। সো এটাকেও বর্গ করো, এটাকেও বর্গ করো, আর কাজ নাই, এখন সাজাইলেই আমাদের অ্যান্সার চলে আসবে। সো আমরা কি করলাম ভাইয়া, উভয় পাশে বর্গ করে দিলাম, কি করলাম, উভয় পাশে বর্গ করে দিলাম, ওকে? সো এখন দেখেন আমাদের এখানে কি আসছে ভাইয়া, a - b² এর সূত্র পড়ে গেছে না? তাহলে a - b² এর সূত্র বলো, যার মানে x² মানে a² - 2ab + b², তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়। আর এখানে দেখো, এখানে xi এর উপর স্কয়ার করলে x² i² হবে, তাই না? x² i², তাহলে দেখেন এই x² আর i², ভাই এখন i² এর মান কত, এই i² টার মান কত, এই i² এর মান, i² এর মান দেখেন i = কি লেখা যায়, √(-1) না, i = √(-1), i = √(-1) না, তাহলে i² এর মান কত হবে, -1।
তাহলে দেখেন আমরা এটাকে কাটাকাটি আলটিমেটলি একদম খুব সুন্দর মতো মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারবো। কি লিখতে পারবো ভাইয়া? মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারবো। ওকে, সো এখন এইখানকার মাইনাস এক্স স্কোয়ার যদি আমরা পার করে এখানে আনে দেই, তাহলে দেখো এখানে একটা এক্স স্কোয়ার আছে আর এখানে এই পাশে পার করলে 2x স্কোয়ার হবে। তাহলে আমরা জাস্ট খালি সাজাই রাখবো যে ভাইয়া 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। সো এইটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। সো একটু খুঁজে বের করেন দেখি ভাইয়া, একটু খুঁজে বের করেন দেখি, একটু খুঁজে বের করেন, সবাই একটু খুঁজে বের করেন যে কোনটা রাইট আনসার হবে। আমি দেখো সম্পূর্ণটাই তোমাদেরকে করে দিয়েছি, সম্পূর্ণটাই তোমাদেরকে করে দিয়েছি। একটু আমাকে উত্তর বলো দেখি, একটু আমাকে উত্তর বলো যে ক খ গ ঘ তোমরা খুঁজে বের করো। দেখো এখানে এক্স স্কোয়ার, তাহলে তো হবে না ভাই, আমাদের 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে দেখেন এইখানে মাইনাস 1 আছে। সো একদম খুব সুন্দর মতো দেখে শুনে দাগাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করতে গেলে কিন্তু দেখবা ঠিকই আনসার আনছো বাট দাগাইতে ভুল করে ফেলছো। আর এইটা কিন্তু দুঃখ সারা জীবন থেকে যাবে ভাই। এই দুঃখটা খুবই, পরীক্ষার হল থেকে বের হয়ে তুমি যদি দেখো আরে ঠিকই করছিলাম বাট দাগাইতে ভুল করছি, তাহলে এই দুঃখটা তোমার আলটিমেটলি কুরে কুরে খাবে। এটা খুবই মনে করে খারাপ লাগে, আরে ঠিক করলাম বাট দাগাইতে গিয়ে ভুল করলাম, মানে প্রচুর মেজাজ গরম হয়ে যাবে। সো আলটিমেটলি মাথা ঠান্ডা রেখে সমাধান করতে হবে, তারপরে সঠিক উত্তরটা খুঁজে বের করে দাগাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা রাইট আনসার। কি ভাইয়া? ঘ নাম্বারটা রাইট আনসার। সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা। এই তো রাহাত আলী আনসার করছো যে ভাইয়া 4 নাম্বারটা, হ্যাঁ ঘ নাম্বারটা রাইট আনসার। তারপরে হচ্ছে মেহনাজ খাতুন বলছো ঘ নাম্বারটা, হ্যাঁ ঠিক আছে। ওকে রাজ বলছো ওকে ঘ নাম্বার, ওকে ঠিক আছে। এখন বাকি সবাই একটু রেসপন্স করেন, দেখেন বাকি সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা সবার। বাকি সবাই একটু বলেন দেখি ভাইয়া ক্লিয়ার কিনা। বাকি সবাই দ্রুত দ্রুত দ্রুত। আমার ক্লাসে কিন্তু রেসপন্স করতে হবে, ঠিক আছে? আমার ক্লাসে রেসপন্স করবা, আমি খুব সুন্দর মতো তোমাদেরকে অনেক কিছু শিখাইতে পারবো। দেখো আমি বারবার বলি, যত বড় আমার ক্লাসে ভুল করো ভাই, ঠিক আছে, যত বড় ভুল করো, তোমার যদি জানার মধ্যে আলটিমেটলি কোনো কিছু ভুল থাকে, তাহলে আলটিমেটলি তুমি অ্যান্সার করলেই কিন্তু আমি বুঝতে পারবো যে না তোমার এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার নাই। আমি তাহলে তোমাদেরকে কি কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারবো। তো তোমরা উত্তর করবা, ভুল হোক কোনো সমস্যা নাই, ওই ভুলটা আমি এমন ভাবে তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করবো যাতে এই ভুলগুলো পরীক্ষার হলে রিপিট না হয়। সো মানুষ ভুলের মাধ্যমে শেখে, কেউ লজ্জা শরম কইরা কমেন্ট থেকে বিরত থাকে না যে ভাই আমার যদি ভুল হয়ে যায় তাহলে সবাই কি মনে করবে যে আমি খারাপ স্টুডেন্ট, আমি পারি না। না, এরকম ভাবার দরকার নাই, ঠিক আছে? সো আলটিমেটলি আপনারা কি এখানে পড়তে আসছেন, আপনারা পড়া আদায় করে নেবেন, ঠিক আছে? সো সবাই কমেন্ট করবেন, কোনো ভুল হলে কোনো সমস্যা নাই ভাই, ভুল হলে আরো তোমার লাভ, কারণ আমি তোমাকে ওই কনসেপ্টটা বুঝাই দিতে পারবো যে ভাইয়া এভাবে না, এভাবে করলে ভুল হবে, এভাবে করতে হবে, তাহলে তোমার কখনো ভুল হবে না। ওকে, বুঝা গেছে? তো চলো, এই তো সবার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ঠিক আছে, ধন্যবাদ সবাই। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। কি করবো ভাইয়া? নেক্সটে চলে যাবো আমরা, চলো নেক্সটে চলে যাবো। দেখেন নেক্সটে কি বলা আছে। নেক্সট প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন, সবাই একটু খেয়াল করেন। দেখেন এখানে কি বলা আছে যে ভাইয়া এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল কত? এখন দেখেন আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল বলছে, ঠিক আছে? সো এইখানে একটা ত্রিভুজের সমীকরণ দেওয়া আছে যে ভাইয়া এটা, তাই না? আমার এক্স অক্ষ আছে এবং ওয়াই অক্ষ আছে। এখন দেখেন ত্রিভুজের আলটিমেটলি খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে ছেদক আকৃতির সমীকরণ। ছেদক আকৃতির সমীকরণ। সো আমরা ত্রিভুজের ছেদক আকৃতির সমীকরণ কি জানি ভাইয়া? দেখো আমি তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করে দিই। ছেদক আকৃতির সমীকরণ, ত্রিভুজের ছেদক আকৃতির সমীকরণটা কি জানি? যে ভাইয়া এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1। ছেদক আকৃতি বলতে কি বুঝাইলাম? এটা দেখো, এটা যদি গ্রাফটা অঙ্কন করি যে ভাইয়া আলটিমেটলি দেখো এই যে এতটুকু হবে আমাদের এ, তার মানে এটাকে কি A0 পয়েন্ট বলবো আর এটাকে আমরা 0B পয়েন্ট বলবো, আর এটা আমাদের কি মান? এটা হচ্ছে বি এর মান, ঠিক আছে? আমাদের ছেদক আকৃতির সমীকরণটা আমরা এটা জানি যে ভাই x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। সো এখানে একটু খেয়াল রাখবেন, এখানে একটু ভাইয়া খেয়াল রাখবেন, এখানে কিন্তু অলওয়েজ 1 রাখতে হবে, অলওয়েজ 1 রাখতে হবে, 1 বাদ দিয়ে অন্য কিছু রাখা যাবে না। অলওয়েজ 1 রাখতে হবে, 1 বাদ দিয়ে অন্য কিছু রাখা যাবে না, 1 বাদ দিয়ে ভাইয়া অন্য কিছু রাখা যাবে না। তাহলে দেখেন আমার এখানে আলটিমেটলি এক্স অক্ষ দেওয়া আছে, এখানে ওয়াই অক্ষ দেওয়া আছে, বুঝলাম যে দুইটা অক্ষকেই ছেদ করবে। বাট দেখেন আমাদের যে ত্রিভুজের সমীকরণটা দেওয়া আছে সেখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ দেওয়া আছে। ভাই আমাদের আদর্শ সমীকরণে কি এ থাকার কথা? আদর্শ সমীকরণ এটাকে বলা হয় কি? এই যে উপরে যেটা লিখলাম এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1, এটাকে বলা হয় আদর্শ সমীকরণ। কি ভাইয়া? এটাকে বলা হয় আদর্শ সমীকরণ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আদর্শ সমীকরণ। তাহলে আদর্শ সমীকরণ তো ভাই এখানে এ রাখা যাবে না, এখানে তো আমাদের 1 বানাইতে হবে, তাই না? সো আমরা দেখো সাজাই নিব, এখন আমরা কি করব? সাজাই নিব। তাহলে দেখেন x ডিভাইডেড বাই, এখন এই এটা দ্বারা সবগুলোকে ভাগ করে দেওয়া ওই পাশে, তার মানে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই a ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখো আমরা আদর্শ ফরম্যাট চলে আসলো না ভাই? এই যে আমাদের আদর্শ ফরম্যাটটা, এই ফরম্যাটে চলে আসলো না? আদর্শ ফরম্যাটে চলে আসছে না ভাইয়া? আমাদের কি আদর্শ ফরম্যাটে চলে আসছে না?
আদর্শ ফরম্যাট। তাহলে দেখেন এখন এইটাকে যদি আমরা গ্রাফে অঙ্কন করি, এটাকে যদি আমরা গ্রাফে অঙ্কন করি, দেখেন আমরা ধরেন এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নিলাম। তাহলে দেখেন আমাদের এই পয়েন্টটা কি ভাইয়া A0, তাই না? এই পয়েন্টটা কি A0, এক্স অক্ষকে A0 পয়েন্টে সেট করে, আবার ওয়াই অক্ষকে 0B পয়েন্টে সেট করে। বাট এখন দেখেন এইখানে মজার বিষয় হচ্ছে যে ভাই এখানে এর মান A, বাট বি এর মানও কিন্তু A। এইখানে দেখেন বি এর মান ওয়াই অক্ষের কর্তৃত অংশ, এটাকে আলটিমেটলি এর আগে আমরা বি ধরছিলাম না, বাট এখানে তো বি নাই, এখানে ওয়াই অক্ষের কর্তৃত অংশ। দেখো এই যে এক্স এর নিচে যে থাকে সেটা হচ্ছে এক্স এর কর্তৃত অংশ, ওয়াই এর নিচে যে থাকে সেটা হচ্ছে ওয়াই এর কর্তৃত অংশ। তাহলে এখন তোমাকে প্রশ্নে বলে দিছে যে ভাই এখানে ওয়াই এর কর্তৃত অংশ A, তাহলে এখানে বি দিব না আমরা, এখানে বি দিব না, এখানে আমরা কি দিব, এখানে আমরা 0A দিব। তাহলে এতটুকুর মান হচ্ছে A, আবার এতটুকুর মানও কিন্তু আমাদের A, এতটুকুর মানও আমাদের A। তাহলে দেখেন এইখানে একটা ত্রিভুজ গঠন হয়ে গেছে না? এই সমীকরণ থেকে যদি আমরা গ্রাফটা সুন্দর মতো অঙ্কন করে নেই তাহলে আমরা কিন্তু একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে কি পাচ্ছি ভাইয়া? তাহলে কিন্তু আমরা একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে কি পাচ্ছি রে? তাহলে আমরা ত্রিভুজ পাচ্ছি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তার মানে হাফ ইন্টু ভূমি, ভূমির মান কত দেখো তো, এতটুকুর মান A, তার মানে A ইন্টু উচ্চতা, উচ্চতার মান কত ভাই? উচ্চতা 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 দেখেন উচ্চতাও কিন্তু A, তাহলে A। তাহলে আমাদের আসতেছে কত ভাইয়া? A স্কয়ার ডিভাইডেড বাই 2 বর্গ একক, A স্কয়ার ডিভাইডেড বাই 2 বর্গ একক। সো A স্কয়ার ডিভাইডেড বাই 2 বর্গ একক কোথায় আছে দেখেন তো? A স্কয়ার ডিভাইডেড বাই 2, দেখেন A স্কয়ার ডিভাইডেড বাই 4 হবে না, A স্কয়ার ডিভাইডেড বাই 3 হবে না, A স্কয়ার ডিভাইডেড বাই 2, তার মানে আমাদের এই যে গ নাম্বারটা রাইট आंसर, গ নাম্বারটা রাইট आंसर। সবাই বুঝতে পারলাম ভাইয়া? সবাই বুঝতে পারলাম কিনা? দেখেন এটা কোথায় আসছিল, এটাও কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15 সেশনের প্রশ্ন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14 প্রশ্ন। দেখো আজকের ক্লাসে যত প্রশ্ন সমাধান করবে এগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন সেশনে আসা, 14-15 সেশনে আসা প্রশ্ন, ঠিক আছে? আমাদের শর্ট সিলেবাসের আন্ডারে যতগুলো প্রশ্ন ছিল উচ্চতর গণিত থেকে 14-15 সেশনে, আজকে সবগুলাই আমরা সুন্দর মতো তোমাদেরকে অ্যানালাইসিস করে বুঝাই দিব। ওকে, তো সবাই একটু বলেন তো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলেন তো দেখি ক্লিয়ার কিনা, আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? দেখেন ছেদক আকৃতির সমীকরণ খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ম্যাথটা তোমাদের হুবহু রিপিট আসতে পারে। আমি একটু 3 স্টার দিয়ে নেই, ঠিক আছে? আমি একটু 3 স্টার দিয়ে দেই তোমাদেরকে, আমি একটু ভাইয়া কি 3 স্টার দিয়ে নেই। সবাই বুঝতে পারলাম কিনা একটু বলেন দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন। এই তো রাজ অ্যানসার করে ফেলছে গ নাম্বার, হ্যাঁ ধন্যবাদ। এই বাকি সবাই একটু চেষ্টা করেন ভাই, চেষ্টা করেন। নিজের আগ্রহ না থাকলে কিছু হয় না, ঠিক আছে? নিজের আগ্রহ থাকতে হবে যে না ভাই আমাকে চান্স পাইতেই হবে। এই ক্লাসগুলো শুধুমাত্র তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য কাজে লাগবে না, তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও কাজে লাগবে, ঠিক আছে? তোমরা তো এখানে আলটিমেটলি যারা প্রিপারেশন নিচ্ছ তারা এমন না যে খালি আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিব, তোমরা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, তাই না? আজকে যেমন জাহাঙ্গীরনগরের পরীক্ষা হলো, সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসগুলো, ঠিক আছে? সো এই জন্য তোমরা মনে করবা যে এইটাই ধরো তোমার লাইভ এক্সাম হচ্ছে, ধরো তুমি এটাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয় মনে করো আলটিমেটলি পরীক্ষা দিচ্ছ, তুমি কি করবা? প্রশ্নটা স্লাইডে ওপেন হওয়া মাত্রই তুমি নিজে নিজে ট্রাই করবা, নিজে নিজে ট্রাই করে যেটা উত্তর আসবে সেটা উত্তর করার ট্রাই করবা। ধরো ভুল হলে আলটিমেটলি কোনো সমস্যা নাই, ওই কনসেপ্টটা তো আমি ক্লিয়ার করে দেবো, আর ঠিক হলে আলটিমেটলি বুঝবা যে না আলটিমেটলি তুমি রাইট ট্র্যাকে আসো। বুঝা গেছে? ক্লিয়ার ভাইয়া? এর কোনো শর্টকাট নাই ভাইয়া? না, এর কোনো শর্টকাট নাই, এর কোনো শর্টকাট নাই, ঠিক আছে? এর কোনো শর্টকাট নাই, এটার কোনো শর্টকাট নাই, এটা তোমাকে বেসিক নিয়ম দিয়েই করতে হবে, আলটিমেটলি গ্রাফ অঙ্কন করেই করতে হবে, ঠিক আছে? গ্রাফ অঙ্কন করেই করতে হবে। দেখেন এখন দেখেন আপনারা যেহেতু শর্টকাটের কথা বললেন, চলেন আমি আপনাদের এই ছেদক আকৃতির সমীকরণের বেশ কিছু জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে দিই। ছেদক আকৃতির সমীকরণের বেশ কিছু কনসেপ্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো চলো আমরা একটা নতুন পেজ নেই, নতুন পেজ নিয়ে দেখো আমরা এখন সরলরেখার ছেদক আকৃতির সমীকরণের কি কি খেয়াল রাখতে হবে, এইটা না খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ছেদক আকৃতির সমীকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। চলো ছেদক আকৃতির সমীকরণ থেকে আমাদেরকে মূলত কি কি মনে রাখতে হবে, কি কি মনে রাখতে হবে সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ছেদক আকৃতির সমীকরণটা আমরা আলটিমেটলি দেখেন গ্রাফে অঙ্কন করলে আমাদের কিরকম হয় যে ভাইয়া এটা A0 পয়েন্ট, এটা হচ্ছে 0B পয়েন্ট, তাই না? এতটুকুর মান আমরা কি জানি A, এতটুকুর মান আমরা কি জানি আমাদের B, ঠিক আছে? তো আসেন এখন আলটিমেটলি দেখেন এখান থেকে এটার আদর্শ সমীকরণটা কি জানি আমরা? আদর্শ সমীকরণ x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1, এখানে অলওয়েজ 1 থাকতে হয়, ঠিক আছে? আবার দেখেন এইখান থেকে আমাদের বেশ কিছু জিনিস একটু মুখস্থ রাখলে ভালো, তুমি শর্টকাটে একদম ডিরেক্ট করতে পারবা। এখন তোমাকে বলতে পারে যে ভাই একটা সমীকরণ দিয়ে তোমাকে রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো তো এখানে রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? A0, তাহলে x অক্ষকে A0 পয়েন্টে ছেদ করে, A0 বিন্দুতে ছেদ করে, বিন্দুতে। ও y অক্ষকে কি ভাইয়া? y অক্ষকে কোন বিন্দুতে? 0B বিন্দুতে ছেদ করে,
0 বি। কারণ পরীক্ষার হলে তোমার এই যে এ বি এটা নির্ণয় করে তোমার আলটিমেটলি বিন্দুগুলো বসাইতে হবে। এটাও কিন্তু অনেকবার অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছিল। তাহলে ওয়াই অক্ষকে এত বিন্দুতে সেট করে, এত বিন্দুতে কি করে ভাইয়া সেট করে, সেট করে। ওকে, আচ্ছা এখান থেকে দেখো এইভাবে প্রশ্নটা না আইসা এরকম ভাবে আসতে পারে যে ভাই ওয়াই অক্ষের কর্তিত অংশ কত, এক্স অক্ষের কর্তিত অংশ। সো এক্স অক্ষের কর্তিত কর্তিত অংশ, এক্স অক্ষের কর্তিত অংশ কত ভাই? এক্স অক্ষের কর্তিত অংশ এই দেখেন এ। সো এ বিন্দু বললে ভুসকটি দুইটাই থাকবে, কর্তিত অংশ বললে জাস্ট একটা অংশ থাকবে। আবার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের বেলায় কি হবে? ওয়াই অক্ষের কর্তিত অংশ আমাদের বি, ওয়াই অক্ষের কর্তিত অংশ বি। ঠিক আছে, আবার আসেন এখান থেকে অক্ষ এবং রেখাটি দ্বারা আবদ্ধ, দেখেন এই যে অক্ষ এবং রেখাটি দ্বারা আবদ্ধ, অলওয়েজ তুমি ত্রিভুজ পাবা, অলওয়েজ তুমি ত্রিভুজ পাবা। অক্ষ এবং রেখাটি দ্বারা তুমি অলওয়েজ ত্রিভুজ পাবা ভাইয়া। সো অক্ষ এবং রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? অক্ষ এবং রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল অক্ষ এবং রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো ভাইয়া? অলওয়েজ আমাদের কি হবে? হাফ এ বি, অলওয়েজ হবে আমাদের হাফ এ বি। দেখো এই কনসেপ্টটাই কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসছিল। দেখেন আমি একটু প্রশ্নটা তোমাদেরকে রিলেট করে দিই। দেখেন এখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল অলওয়েজ কিন্তু অক্ষ এবং রেখা দ্বারা ত্রিভুজই গঠন হবে। তাহলে আলটিমেটলি অক্ষ এবং রেখা দ্বারা আমরা কি ক্ষেত্রফল নির্ণয় সূত্র যদি ডিরেক্ট মুখস্থ বসাইতাম তাহলে হাফ এ বি। এখানে দেখেন এর মানটা বের করে নিছি আগেই এবং বির মানটা বের করে নিছি। সো আপনি চাইলে এই গ্রাফটা না অঙ্কন কইরা ডিরেক্ট অ্যান্সার করতে পারবেন। বাট আমি গ্রাফ কেন দেখাইছি? কারণ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারার জন্য, যাতে তোমরা ধরতে পারো। ব্যাপারটা ক্লিয়ার সবার? বলো তো দেখি, সবাই কি ক্লিয়ারলি বুঝলাম রে? সবাই একটু বলেন তো দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। এক্সাম হলে কি রাফ করা যাবে? হ্যাঁ অবশ্যই। তুমি জাস্ট এ বি সি ডি, ধরো তোমার এই অপশন গুলো আছে না যে ভাইয়া এ বি সি ডি, তুমি এইখানে কোনো দাগ দিতে পারবে না। ধরো এখানে তুমি টিক চিহ্ন দিলা বা এরকম বৃত্ত ভরাট করলে, এরকম করা যাবে না। তাছাড়া যে এক্সামের সাইড দিয়ে একটু ফাঁকা জায়গা থাকবে, এক্সামের আলটিমেটলি প্রশ্নের পত্রের উপরে ফাঁকা জায়গা থাকবে, সাইডে ফাঁকা জায়গা থাকবে, তুমি সবকিছু একদম লিখে তামা করে ফেলতে পারবা। কিন্তু তুমি জাস্ট এই অপশন গুলো কেন যায় না? ধরো তুমি দাগায় রাখছো, অন্য একটা পাশের বন্ধু তোমাকে কি আবার দিব, বলো কি আবার দিব? সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম? আচ্ছা নেট কি মাঝে একটু প্রবলেম করছিল নাকি? প্যারা নাই, আবার ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে যেহেতু আলটিমেটলি আমাদের অনলাইন, সো একটু মাঝে মাঝে নেট আপ ডাউন করতে পারে, সমস্যা নাই। বলেন তো দেখি ক্লিয়ার কিনা, আবার একটু দেখান এই পেজ। ও হ্যাঁ দেখাবো তো, পেজ দেখাবো, পেজ তো অবশ্যই দেখাবো। দেখেন এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সবাই একটু স্ক্রিনশট দাও তো, সবাই একটু স্ক্রিনশট, একটু ওয়েট করো জাস্ট। নেট মনে হয় একটু ঝামেলা করতেছে, কোনো সমস্যা নাই, একটু ওয়েট করো, আমি জাস্ট বলতেছি। সো নেট প্রবলেম, হ্যাঁ সমস্যা নাই, আমি ঠিক করে ফেলছি। ঠিক আছে, আমার বাসার ওয়াইফাই একটু ঝামেলা করতেছে, আমি ডাটা কানেকশনে সুইচ করে ফেলছি, কোনো টেনশন নাই। আসছি মুন্না ভাইয়া তোমাদের আসছি। ঠিক আছে, এখন বলো এখন ঠিকঠাক আছে কিনা, বলেন। আমি ডাটা কানেকশনে সুইচ করে ফেলছি, ওয়াইফাইটা একটু ঝামেলা করতেছে, প্যারা নাই। এখন বলেন ঠিকঠাক আছে কিনা, এবং আপনাদের এটা স্ক্রিনশট ডান হয়েছে কিনা একটু বলেন। এখন দেখেন, এখন আশা রাখি সবকিছু ঠিকঠাক থাকার কথা। আমি ওয়াইফাই বাদ দিয়ে তোমাদেরকে ডাটাই সুইচ করে দিছি। ঠিক আছে, সো এখন বলেন যে ভাইয়া পারফেক্টলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং আপনাদের এই স্লাইডটা যাদের প্রয়োজন, তারা স্ক্রিনশট দিয়ে আমাকে একটু কমেন্ট সেকশনে লেখেন ভাই এসএস ডান, তাহলে আমি নেক্সটে যাব। দ্রুত তোমাদের কিন্তু আরো একটা ক্লাস আছে। ঠিক আছে, তোমাদের আরো ক্লাস আছে, কমার্সের আজকে রাতে একটা ক্লাস আছে, খুব দ্রুত। এই তো ডান, ওকে ধন্যবাদ। তো চলো তাহলে আমরা পরবর্তীতে দেখেন, পরবর্তী প্রশ্নটায় চলে যাবো। পরবর্তী প্রশ্নটা দেখেন তো একটু ভাইয়া, খুবই সহজ একটা প্রশ্ন। দেখেন আমাদের a ইকুয়াল টু 2i মাইনাস 3j প্লাস 6k, a ইকুয়াল টু 2i মাইনাস 3j প্লাস 6k সমান্তরাল একক ভেক্টর। দেখেন একক ভেক্টর মানে কি ভাইয়া? একক ভেক্টর ভেক্টর অধ্যায় থেকে আসছে। একক ভেক্টর খুবই সহজ। একক ভেক্টর কেমনে বের করে ভাই? ভেক্টর এবং ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলেই
তার একক ভেক্টর পাওয়া যায়। ধরেন আমরা এই যে এ ভেক্টরের একক ভেক্টর বের করব, সো এ ভেক্টরের একক ভেক্টর, তাহলে এই যে এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয় একক ভেক্টর। সো এটার একক ভেক্টর বের করতে গেলে আমাদের এ ভেক্টর ডিভাইডেড বাই ওই এ ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমাদের ওই ভেক্টরের একক ভেক্টর পাবো। সো সবার আগে আমাদের যেহেতু একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর বের করতে বলছে, তাহলে আমাদের ওই ভেক্টরের মানটা লাগবে। এখন একটা ভেক্টরের মান কেমনে বের করে ভাইয়া, একটা ভেক্টরের মান কেমনে বের করে সবাই একটু দেখেন যে ভাইয়া এই ভেক্টরটা যদি আমরা মান বের করি, মডুলাস দ্বারা মান বুঝায়। মডুলাস দ্বারা কি বুঝায় ভাইয়া? মডুলাস দ্বারা মান বুঝায়। মডুলাস দ্বারা কি বুঝায়? মডুলাস দ্বারা মান বুঝায়। ওকে, সো এখন দেখেন এখানে এই ভেক্টরটার মান কেমনে বের করবো? মান বের করার নিয়ম হচ্ছে রুট ওভার এই সবগুলা সহগের বর্গের যোগফল, সবগুলা সহগের বর্গের যোগফল। তার মানে 2 এর উপর স্কয়ার প্লাস আমাদের -3 এর উপর স্কয়ার প্লাস 6 এর উপর স্কয়ার। আপনি চাইলে এখানে প্লাস মাইনাস না, আমার আলটিমেটলি খেয়াল করারই দরকার নাই, অলওয়েজ প্লাস ধরে করবা, কারণ মাইনাসের উপর স্কয়ার করলে প্লাসই হবে, মাইনাসের উপর স্কয়ার করলে প্লাসই হবে। ওকে, তাহলে দেখেন এটাকে যদি আমরা মান বের করে নিই ভাইয়া, আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমরা কি জানো, ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তোমরা অনেক লাকি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সো ক্যালকুলেশন নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নাই, যতই অদ্ভুত ক্যালকুলেশন আসুক না কেন কোনো সমস্যা নাই, জাস্ট ক্যালকুলেটর চাপবা অ্যান্সার চলে আসবে। সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউড, ঠিক আছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তাহলে দেখেন এখানে কত আসতেছে ভাই, 4 আসতেছে, প্লাস 3 তারিখে 9 আসতেছে, আবার 6 6 36 আসতেছে। তাহলে 36 আর 4 40 49। তাহলে 49 কে রুট করো, 49 কে ভাইয়া রুট করো, 49 কে রুট করলে 7 আসবে। তাহলে এই ভেক্টরের মান কত পাইলাম? এই ভেক্টরের মান পাইলাম 7। এই ভেক্টরের মান কত পাইলাম? এই ভেক্টরের মান পাইলাম ভাইয়া 7। এই ভেক্টরের মান পাইলাম কত? 7। এখন আলটিমেটলি এই ভেক্টরটাকে পুরো 7 দ্বারা ভাগ করে দিব। তাহলে দেখেন আমাদের 2i, তাহলে আমরা একক ভেক্টর এই ভেক্টরের একক ভেক্টর আমরা বের করতে আসি। চলো যে ভাইয়া এই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দাও। তাহলে এই ভেক্টরের মান কত ছিল? 2i মাইনাস 3j প্লাস 6k ডিভাইডেড বাই আমাদের কত ভাইয়া? 7। সো এখন এটাকে সাজাই লেখো, দেখো একটু সাজাই লিখতে হবে। তাহলে দেখো এটাকে সাজাই লেখো যে ভাইয়া 2i 2 ডিভাইডেড বাই 7, 2 ডিভাইডেড বাই 7i, আমি একটু সাজাই লিখি, মাইনাস 3 ডিভাইডেড বাই 7j প্লাস 6 ডিভাইডেড বাই 7k। দেখো জাস্ট খালি একটু সাজাই লিখলাম। সো দেখেন তো সবাই একটু উত্তর খুঁজে বের করেন তো ভাইয়া, সবাই একটু উত্তর খুঁজে বের করেন দেখি। এই তো রাহাত আলী অলরেডি অ্যান্সার করে ফেলছে, অ্যান্সার হবে 4। তার মানে দেখেন 2 ডিভাইডেড বাই 7i মাইনাস 3 ডিভাইডেড বাই 7j প্লাস 6 ডিভাইডেড বাই 7k। হ্যাঁ শাবাশ, এই তো আমাদের ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। আমাদের কি ভাইয়া? ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো রাজু অ্যান্সার করে ফেলছো, রাহাত আলী অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে। বাকি সবার কমেন্ট দেখতে পাই না কেন রে? অনেকেই তো ক্লাসে আসো, বাকি সবার কমেন্ট, আপনারা কি লজ্জা পান নাকি আগে থেকেই পন করে আসছেন যে আমি যাই বলুক না কেন ভাইয়া আমি কমেন্ট করব না? এরকম পন করে আসছো কে কে বাসা থেকে? আলটিমেটলি নিয়ত করে আসছো কে ক্লাসে যে ভাই আপনি যাই বলেন আমি কমেন্ট করব না? একটু দেখতে চাই তাদের চাঁদ মুখখানা, ঠিক আছে। এরকম পন করে আসছেন ক্লাসে কে কে যে ভাই আপনি যাই বলেন না কেন আমি কমেন্ট করতেছি না, আমি কমেন্ট করতেছি না, ঠিক আছে। এইরকম আলটিমেটলি কইরেন না ভাই, আপনারা উত্তর করার ট্রাই করেন। ভুল হলে কোনো সমস্যা নাই, ভুল হলে আরো ভালো, তোমার ওই কনসেপ্টটা আমি সুন্দর মতো ক্লিয়ার করে দিতে পারবো। দেখো মানুষ তো আর অন্তর্জামী না, তোমার কোন জায়গায় বেসিক দুর্বল আছে, কোন জায়গায় সমস্যা আছে, তুমি যদি না বলো ভাই এটা কি আমি তোমার মুখ দেখে আইডেন্টিফাই করতে পারবো? জীবনেও না। তো তোমাকে জানাতে হবে তোমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, জানাতে হবে। আমরা তোমাদেরকে খুব সুন্দরভাবে ওই জিনিসটার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিব। এই জন্য তোমাদেরকে বারবার করে বলা যে ভাই কমেন্ট করো, কমেন্ট করো। কমেন্ট করলে কি হবে? ভুল করলে সেটা আমরা দেখতে পারবো। এন্ড তুমি যদি আমাদের না জানাও যে ভাই আমি এই টপিকটা বুঝি না, তাহলে আমরা কেমনে বুঝবো যে ভাই তোমার ওই টপিকে সমস্যা? এই জন্য সবাই কমেন্ট করবেন, ওকে? আচ্ছা, তো চলেন এই তো রাজ তো তুমি তো কমেন্ট করতেছো ঠিকঠাক ভাবে, তুমি তো কমেন্ট করতেছো ঠিকঠাক ভাবে, বাট এই যে আমি আজকে মেয়েদের পারফরমেন্স খুবই হতাশাজনক। আজকে তুলনামূলকভাবে এতদিন তো ক্লাস নিলাম মেয়েদের পারফরমেন্স ভালো, বাট আজকে মেয়েদের পারফরমেন্স খুবই হতাশাজনক। যারা মেয়েরা আসো ক্লাসে তোমাদের আলটিমেটলি পারফরমেন্সে আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি, ঠিক আছে, কারণ আপনাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, আপনাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। মেয়েরা তোমরা পিছাই পড়ে গেলা। সবসময় তো লেডিস ফার্স্ট থাকে রে, আজকে তোমরা পিছাই পড়ে গেলে এটা কোনো কথা? মেয়েরা তোমরা এত সহজে হার মানিও না, ঠিক আছে। এখন একটু দ্রুত রেসপন্স করো, ছেলেদের হার মানাতে হবে, ওকে? তো চলো নেক্সটে যাবো আমরা, নেক্সট প্রশ্নটা দেখেন। এই তো ভাইয়া ত্রিকোণমিতি, দেখেন এই ম্যাথটা অনেক ইন্টারেস্টিং, আপনারা দুইটা প্রসেসে করতে পারবেন। আমি একদম খুব সুন্দরভাবে দুইটা প্রসেসেই দেখাই দিব। দেখো এখানে কি কি বলছে যে ভাইয়া আমাদের 5 tan θ = 4 হলে আমাদের 5 sin θ মাইনাস আমাদের হচ্ছে 3 cos θ ডিভাইডেড বাই sin θ প্লাস 2 cos θ, এটার মান কি হবে? এটার মান কি হবে এটা আমাদেরকে বের করতে হবে। এটার মান কি হবে এটা আমাদেরকে কি করতে হবে ভাইয়া? বের করতে হবে। সো দেখেন এখন আমরা এটাকে দেখেন তো আমরা এটাকে সাজাই লিখতে পারি না? দেখেন 5 tan θ = 4, তার মানে আমরা এখানে tan θ = 4 ডিভাইডেড বাই 5 লিখতে পারবো না ভাইয়া? tan θ = 4 ডিভাইডেড বাই 5 লিখতে পারবো না। তাহলে দেখেন এখন আমরা কি করব? এখন আমরা আলটিমেটলি সবগুলাকেই আলটিমেটলি দেখেন এখানে আমরা tan θ এর মান পাইলাম,
এখানে আবার কি পাইছি যে ভাই এখানে সাইন আছে কস আছে, তাহলে ঝামেলা হয়ে গেল না? তাহলে ঝামেলা হয়ে গেল না ভাই? তাহলে তুমি একটা কাজ করো, এইখানে আমাদের টার্গেট কি ভাই? আমাদের ট্যান থিটার মান আমরা জানি, তাহলে এখানে তো সাইন থিটা কস থিটার মান জানি না। তাহলে আমরা কি করব, দেখা যাক যে কোনো ভাবে আমাদের ওইখানে সাইনের এবং কসের জায়গায় ট্যান আনা যায় কিনা। অবশ্যই যাবে। দেখেন আপনি এইখানে সবগুলাকেই কস দ্বারা ভাগ করে দেন, তাহলে দেখেন এই লাইনের পরে আমরা লিখতেছি সবগুলাকে কস দ্বারা ভাগ করে দাও, তাহলে 5ই থাকলো সাইন ডিভাইডেড বাই কস। তাহলে আমি একটু ভাঙিয়ে ভেঙে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কস দ্বারা ভাগ করে দিলাম, প্রত্যেকটা অনুপাতকে কস দ্বারা ভাগ করব। মাইনাস 3 cos থিটা ডিভাইডেড বাই cos থিটা, সবগুলাকে cos থিটা দ্বারা ভাগ করো। এখানে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস 2 cos থিটা ডিভাইডেড বাই cos থিটা। সবগুলাকে আমি কি করছি ভাই? কিচ্ছু করিনি, জাস্ট cos থিটা দ্বারা ভাগ করছি। কেন? কারণ আমার tan থিটার মান জানা আছে, আমি tan থিটা ফরমেশনটা আনবো। tan থিটা কি করব? ফরমেশনটা আনার ট্রাই করব, ঠিক আছে? তো দেখেন এখন sin বাই cos মানে কি জানি আমরা? tan থিটা, তার মানে 5 tan থিটা মাইনাস আমাদের ভাই cos থিটা গেলে কাটাকাটি গেলে শুধুমাত্র 3 থাকবে, ডিভাইডেড বাই sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মানে tan থিটা আর এখানে মাইনাস কত থাকবে? 2 থাকবে। ভাই এখন মান বসাই দেন তো, এই সাইডে আসেন। যে ভাই 5 tan থিটার মান কত? 4 ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ডিভাইডেড বাই আমাদের tan থিটার মান কত ভাইয়া? 4 ডিভাইডেড বাই 5 মাইনাস 2। তাহলে 5 কাটা, উপরে থাকতেছে কত? 4 মাইনাস 3, তার মানে 1। উপরে থাকতেছে ভাইয়া 1, উপরে থাকতেছে কত আমাদের? 1 ডিভাইডেড বাই, এখানে যদি লসাগু করো ভাইয়া তাহলে আমাদের 5 লসাগু, তার মানে 4 মাইনাস আমাদের কত আসতেছে? 4 5, তার মানে আমাদের হচ্ছে 4 মাইনাস আবার হচ্ছে 5 দুগুণ 10। তাহলে দেখেন আমাদের আলটিমেটলি এখানে কত চলে আসতেছে রে? এখানে কত চলে আসছে? ক্যালকুলেশন করো। এখানে 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 মাইনাস না প্লাস ছিল? মাইনাস না প্লাস? সূত্রে তো আমাদের প্রশ্নে তো প্লাস ছিল, সরি এখানে প্লাস, তাই তো বলি মাইনাস মান চলে আসতেছে কারণ এখানে তো প্লাস ছিল। দেখেন এই যে প্রশ্নে প্লাস আছে, তাহলে এখানে প্লাস থাকবে, প্লাস এখানেও তাহলে প্লাস। তাহলে আমাদের কত হবে? 14 ডিভাইডেড বাই 5, 14 ডিভাইডেড বাই 5, তাহলে আমাদের কত ভাই? 14 ডিভাইডেড বাই 5, তাহলে 1 ডিভাইডেড বাই 14 ডিভাইডেড বাই 5, তাহলে এটা উল্টাই যাবে, তাহলে 5 ডিভাইডেড বাই 14, এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। 5 ডিভাইডেড বাই 14, তাহলে দেখেন তো 5 ডিভাইডেড বাই 14 কোথায় আছে? 5 ডিভাইডেড বাই 14 এই দেখেন, 14 ডিভাইডেড বাই 5 শুভঙ্করের ফাঁকি ভেলকিবাজি প্রশ্ন কিন্তু থাকবে। এবং এই টাইপের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমরা তো অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসবা তাই না 15 তারিখের পরীক্ষায়, এই টাইপের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই পছন্দের, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আপনাদের ভুল করার জন্য শুভঙ্করের ফাঁকি দেওয়া থাকবে ভাইয়া। এই ফাঁকির মধ্যে পা দিলে জীবন শেষ, এই ফাঁকির মধ্যে পা দিলে জীবন শেষ। 14 ডিভাইডেড বাই 5 না, আমাদের অ্যান্সার কি আসছে? 5 ডিভাইডেড বাই 14, তার মানে এই নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারলাম ভাইয়া? সবাই বুঝতে পারছি কিনা বলেন তো দেখি? সবাই আমরা বুঝতে পারলাম কিনা? সবার ক্লিয়ার কিনা? নিচে প্লাস হবে, হ্যাঁ। এই তো রাহাত আলী, ধন্যবাদ, তোমার ক্লাসে খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। হ্যাঁ, এরকম আলটিমেটলি দুই একটা স্লিপ অফ টাং, ঠিক আছে, স্লিপ অফ রাইট হইতে পারে, লিখতে লিখতে একটু মাঝে মাঝে মিস্টেক হইতে পারে, তোমরা একটু সিনসিয়ারলি ধরাই দিবা, ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে না তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। সবাই বুঝতে পারছি রে? সবাই বুঝতে পারছি? এই খ নাম্বার দাগাই, এই তো আলটিমেটলি একজনকে পাইছিলাম যে খ নাম্বার দাগাই ফেলছিল শুভঙ্করের ফাঁকির মধ্যে। কমেন্ট ডিলিট করার দরকার নাই, কমেন্ট আমি তোমাদের একটু বকাঝকা করবো, আলটিমেটলি একটু শাসন করব, ঠিক আছে? আপনারা ভুল হলে কমেন্ট ডিলিট করেন না, ভুল হলে কমেন্ট ডিলিট করার দরকার নাই। এই বকাগুলান আপনাদের জীবনে আশীর্বাদ, ঠিক আছে? এই শাসনগুলান আপনাদের জীবনে আশীর্বাদ। এই শাসন বা এই বকা শোনার পরে আলটিমেটলি দেখবেন যে খুব সুন্দর মতো একটা চান্স হয়ে গেছে, ঠিক আছে? সো আমাদের বকা বা আলটিমেটলি আমাদের এই শাসনগুলান আপনাদের জীবনের জন্য আশীর্বাদ, ঠিক আছে? আপনারা আলটিমেটলি কমেন্ট ডিলিট করার দরকার নাই। ওকে, সবাই ক্লিয়ার রে? সবাই ক্লিয়ার কিনা বলো? দ্রুত দ্রুত সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা। সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? দ্রুত বলেন দেখি। সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? তাহলে আমরা নেক্সটে যাব। বলেন সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? দ্রুত দ্রুত বলেন যে ভাইয়া সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? আচ্ছা, তোমরা যারা একা একাই লুকাই লুকাই ক্লাস করতেছো, তোমরা কে কে এখনো শেয়ার করো নাই বলো তো দেখি ক্লাসটা? কে কে শেয়ার করো নাই? আপনারা একটু কমেন্ট সেকশনে আমাকে জানান তো যে ভাই শেয়ার করে শেয়ার ডান দেখি। আলটিমেটলি দেখেন আমরা আলটিমেটলি দেশের পক্ষ থেকে, দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আলটিমেটলি খুব সুন্দর মতো প্রত্যেকটা সায়েন্স আর্টস কমার্স আলটিমেটলি প্রত্যেকটা সাবজেক্টের একদম দেশ সেরা কন্টেন্ট গুলো তোমাদেরকে দিচ্ছি, দেশ সেরা ক্লাস গুলো তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? সো আলটিমেটলি তোমাদের উচিত আলটিমেটলি এই ক্লাসগুলো তোমরা নিজে করার পাশাপাশি সকল বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়া। দেখো সম্পূর্ণ ফ্রিতেই ক্লাস পাচ্ছ, তুমি কি একাই চান্স পাইলে হবে? তোমার বাকি বন্ধুগুলো আলটিমেটলি কি তোমার বন্ধু হিসেবে একটা রেসপন্সিবিলিটিস আছে না? হ্যাঁ, তুমি একাই চান্স পাইলে হবে? তো সবাই মিলে চান্স পাইলে তো আরো তোমার মনে করো আলটিমেটলি অনার্স লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে, তাই না? সো আলটিমেটলি যারা এখনো শেয়ার করেন নাই তারা দ্রুত শেয়ার করে ফেলবেন, তারা দ্রুত শেয়ার করে ফেলে আমাকে জানাবেন, কমেন্ট সেকশনে জানান যে ভাই শেয়ার ডান। রাহাত আলী বলছো আমার বাসা কোথায়?
আমার বাসা হচ্ছে রংপুর জেলায়, ঠিক আছে, রংপুর জেলায় পীরগাছা উপজেলায়। ওকে, আচ্ছা, আর আমি পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো চলেন আমরা নেক্সটে চলে যাব এবং আলটিমেটলি আমার পড়াশোনার পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় ক্লাস নেই। তোমরা হয়তো আমার আলটিমেটলি অনলাইন ক্লাস অনেকে দেখেছো। আমি হচ্ছে রেগুলার জয়কুলিতে ক্লাস নিচ্ছি, তারপরে আমাদের অফলাইনে ইউসিসি তে ক্লাস নিচ্ছি, আমি আবার এডুকেশন প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি, অনেক জায়গায় ক্লাস নেওয়া হয়, ঠিক আছে। সো আলটিমেটলি তোমাদের এখানেও রেগুলার ইনশাল্লাহ ফিজিক্স এবং ম্যাথে আমাকে দেখতে পারবা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ। ওকে, আচ্ছা, তো চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো মেহনাজ, আমরা আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস তো তোমাদেরকে দিব। আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস তো থাকবে। তোমাদের আলটিমেটলি প্রথমে আমরা কি বোঝানোর ট্রাই করতেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা কিরকম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা কিরকম। সেই জন্য আমরা তোমাদেরকে কয়েকটা আলটিমেটলি ইয়ারের প্রশ্ন আগে সমাধান করে দিও। দেখো, আমাদের ধরো আমি তোমাদেরকে একটা গল্প বলি, তাহলে তোমরা রিলেট করতে সুবিধা হবে। ধরো তুমি একটা জায়গায় যাবা, ঠিক আছে, ধরো তুমি তোমার নানু বাসায় যাবা। এখন তুমি নানু বাসায় যাওয়ার পরটা তুমি যদি আগে থেকেই চিনো, তাহলে কি হবে ভাই, তাহলে ডিরেক্ট কম সময়ের মধ্যে তুমি তোমার নানু বাসায় উপস্থিত হতে পারবা। বাট তুমি এমন হইলো যে ভাই তুমি নানু বাসায় যাবা কিন্তু নানু বাসায় যাওয়ার পথ জানো না, তাহলে তোমাকে কি করতে হবে, গুগল ম্যাপের সাহায্য নিতে হবে, রাস্তাঘাটের মানুষের সাহায্য নিতে হবে, যে ভাই অমুক জায়গায় যাব, অমুক রাস্তাটা কোন দিকে গেলে আমি ওইখানে যাব। তাহলে তোমাকে অবশ্যই কোনো না কোনো হেল্পিং হ্যান্ডের সাহায্য নিতে হবে, তোমার মানুষের হেল্প নিতে হবে, গুগল ম্যাপের হেল্প নিতে হবে। তাহলে তোমার সময়টা বেশি লাগবে না কম লাগবে? নানু বাসায় যাইতে অবশ্যই বেশি লাগবে, কারণ তুমি পথ তো জানো না, পথ তোমাকে খুঁজে 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 নিতে হচ্ছে। আর তুমি যদি আগে থেকেই জানতা যে ভাই আমি এই দিক দিয়ে গেলে আমার নানু বাসায় পৌঁছাতে পারবো, তাহলে তোমার কি হ্যাসেল কম হইতো না? তাহলে তোমার সময় বেঁচে যাইতো না? তাহলে তোমার কষ্ট কম হইতো না? এখন আমি কেন তোমাদেরকে বিগত সালের আগে প্রশ্ন দেখাচ্ছি, কারণ তোমাদেরকে আগে ইউজ টু করে নিচ্ছে যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা কিরকম, প্রশ্ন কেমন হয়। তোমাদের মনে অনেক প্রশ্ন যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি খুব সহজ হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি খুব কঠিন হয়। সো প্রশ্ন কেমন হয়, প্রশ্ন প্যাটার্নটা কিরকম, সেটা বোঝানোর জন্যই আমাদের এই ক্লাসগুলো। এরপরে আমরা তোমাদেরকে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস পাবা তোমরা ইনশাআল্লাহ, ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়। এখন দেখো, আমি আলটিমেটলি একটা কথা আছে যে ভাই কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। সো ভাইয়াদের প্রতি বিশ্বাস রাখো, দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর প্রতি বিশ্বাস রাখো। আমরা তোমাদের বেসমেন্টে এমন ভাবে সুন্দর মতো গড়াই দিব, তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। আমরা ক্লাসে যা পড়াবো এখান থেকে সর্বোচ্চ সংখ্যক তুমি কমন পাবা পরীক্ষায়, ভাইয়া কথা দিচ্ছি, ঠিক আছে। ভাইয়া পড়াচ্ছি প্রায় 4 বছর পার হয়ে যাচ্ছে। সো আমাদের এই অভিজ্ঞতার আলোকে আমরা খুব সুন্দর মতো তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করাই দিব, ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কে কমেন্ট করছিলা? মেহনাজ, বুঝতে পারছো ভাইয়া যে কেন আমরা বিগত সালের প্রশ্ন করাচ্ছি তোমাদেরকে? বিগত সালের প্রশ্ন তো সব সময় করাবো না, যাতে তোমার আলটিমেটলি তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যাইতে গেলে তোমার কিরকম প্রস্তুতি নিতে হবে তুমি যাতে আগে থেকে একটু আইডিয়া নিতে পারো, সেই জন্যই মূলত আমাদের এই কোশ্চেনগুলো সমাধান করা। তারপরে আমরা আলটিমেটলি কি অধ্যায় ভিত্তিক ক্লাসে চলে যাবো। বুঝা গেছে রে? বলেন বলেন বলেন, বুঝছেন কিনা? শুধুমাত্র মেহনাজ না, সবাই বলেন যে আমার কথা কি ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার কিনা, আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এই তো, হ্যাঁ জি স্যার বুঝতে পারছে, ওকে ধন্যবাদ, ঠিক আছে। সো আপনি আপনার জীবনে যেখানে মানে যেটারই জন্য প্রস্তুতি নেন না কেন, সেটার আগে জানতে হবে যে ভাই আমি যে এইখানে প্রস্তুতি নিচ্ছি আমার কি কি মানে এলিমেন্টস নিয়ে, কি কি উপাদান নিয়ে আমাকে মাঠে নামতে হবে। ধরেন আপনি যুদ্ধে গেছেন, আপনার কাছে বন্দুকই নাই, তাহলে তো ঠাস করে মনে করেন গুলি খেয়ে মরে যাবেন। সো আপনাকে কি কি নিয়ে যুদ্ধে নামতে হবে তার আগে আলটিমেটলি আপনাকে প্রিপারেশন নিয়ে খুব সুন্দর মতো যাইতে হবে। সো আপনাদের আলটিমেটলি আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রিপারেট করতেছি, কিছুদিন পর যুদ্ধে ফেলাই দিব, ঠিক আছে, তখন তোমরা যুদ্ধ করবা, ঠিক আছে। আমরা কি করতেছি, আপনাদের যুদ্ধের জন্য প্রস্তুতি, প্রাথমিক প্রস্তুতি দেওয়াচ্ছি, ট্রেনিং দেওয়াচ্ছি। কিছুদিন পর যখন তোমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ঠাপ করে তোমাদেরকে একদম খুব সুন্দর মতো যুদ্ধের ময়দানে হেলিকপ্টার থেকে টুপটুপ করে ফেলাই দিব, তারপরে তোমরা যুদ্ধ করবা, ঠিক আছে, যুদ্ধ করে একটা চান্স আনে দিবা, ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, ওকে। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ঠিক আছে। তোমরা রংপুরের কেউ আসো? রংপুর থেকে ক্লাস করতেছো? আমার হোম টাউন রংপুর, কিন্তু আমি থাকি ঢাকায়। রংপুরের কেউ আসো কিনা দেখি, আমার এলাকার কেউ আসো কিনা। রংপুরের কেউ থাকলে একটু হ্যান্ড রেজ করিও, ঠিক আছে। আচ্ছা, তো চলো 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 আমরা নেক্সটে চলে যাবো। ওকে, সো নেক্সট প্রশ্নটা আমরা দেখি, নেক্সট প্রশ্নটা আমাদের কি বলা আছে। নেক্সট প্রশ্নটা দেখেন, আমাদের বৃত্ত থেকে আসছে। সো এই প্রশ্নটা খুব ইজি, আমি এই প্রশ্নের মানে মহা একটা শর্টকাট শিখাবো, তুমি দেখা মাত্রই 5 সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবা, জাস্ট 5 সেকেন্ড লাগবে। সবাই একটু ধৈর্য সহকারে আমার কথা শুনেন। দেখেন কি বলছে যে ভাই বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0 স্পর্শকের সমীকরণ বিন্দু
আমাদের -4 -2 তে কত হবে, মানে স্পর্শকের সমীকরণ চাইছে, একটা বিন্দুগামী দিছে, সেই সমীকরণটা বিন্দুগামী। তো আপনাদের একটা মহা শর্টকাট শিখাই, দেখেন মহা শর্টকাট। এইটা শুধুমাত্র বৃত্তে অ্যাপ্লাই হবে বা সরল রেখায় অ্যাপ্লাই হবে বিষয়গুলো এমন না, সব অধ্যায়ে এই কনসেপ্টটা কাজে লাগবে। সব অধ্যায়, আমাদের উচ্চতর গণিতে যত অধ্যায় আছে সব অধ্যায়ে আপনি এই শর্টকাটে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি প্রশ্নে দেখেন যে ভাইয়া আপনার প্রশ্নটা বিন্দুগামী যদি বিন্দুগামী হয় তাহলে আলটিমেটলি ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে অপশনটা, ঠিক আছে? ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, যেটা ওই বিন্দু দ্বারা যেই অপশন সিদ্ধ হবে সেটাই উত্তর, ঠিক আছে? যেই অপশন সিদ্ধ হবে সেটাই উত্তর। এখন ব্যাপারটা কেমন ভাই, সিদ্ধ মানে আবার কি? আলু সিদ্ধ যেভাবে করি সেভাবে না, সিদ্ধ মানে ভাইয়া লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ 0 = 0 আসতে পারে, অথবা 2 = 2 আসতে পারে, অথবা আলটিমেটলি যে কোনো একটা কনস্ট্যান্ট মান ইকুয়াল টু কনস্ট্যান্ট আসতে পারে, ঠিক আছে? মানে দুই পাশেই সমান হইতে হবে, এটাকে বলা হয় সিদ্ধ। তাহলে দেখেন আমাদের এখানে কি বিন্দুগামী ছিল ভাই, -4 এবং -2। তাহলে দেখেন এই অপশনগুলো দেখেন তো কোনটা সিদ্ধ হচ্ছে। তাহলে দেখেন আমাদের এই যে প্রথমটা কি ভুজ মানে x বুঝায়, আর পরেরটা কি কোটি মানে y বুঝায়। তাহলে x এর মান কত ভাই, এখানে আলটিমেটলি -4, y এর মান কত ভাই -2। তাহলে এখানে যদি y এর মান বসাই দেই -2 + 4, জীবনেও আমাদের শূন্য আসতেছে না, হবে না। x এর মান কত ভাই -4, তাহলে এখানে x এর মান -4 বসাও, -4 এখানে +4, তাহলে কাটাকাটি করে 0, তার মানে 0 = 0। তাহলে সিদ্ধ হয়ে গেছে, আমাদের খ নাম্বারটাই রাইট আনসার। কি ভাইয়া, আমাদের খ নাম্বারটা রাইট আনসার। বুঝা গেল রে? মহা শর্টকাট। এই শর্টকাটটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার সরল রেখায় কাজে লাগবে, তোমার বৃত্ততে কাজে লাগবে, তোমার আদার্স যে কোনো অধ্যায়ের সাথে লিংক আপ থাকলে। তুমি যদি দেখো ভাই বিন্দুগামী, তোমার আর কিছু দেখার দরকার নাই, কি চাই চাক, তুমি ওই বিন্দু দ্বারা অপশন সিদ্ধ করবা, যেটা সিদ্ধ হবে সেটাই রাইট আনসার। সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা। এই তো রাজশাহী থেকে রাজ, ওরে বাপরে, ঠিক আছে। সো বলেন ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, বলেন দেখি ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। একদম মহা শর্টকাট, এটা তোমার সরল রেখাও কাজে লাগবে, বৃত্ততে কাজে লাগবে, সব অধ্যায়। তুমি যদি দেখো ভাই বিন্দুগামী দেওয়া আছে, আর কিচ্ছু দেখার দরকার নাই, তুমি জাস্ট ওই বিন্দু দ্বারা অপশনগুলোকে সিদ্ধ করবা, যেটা সিদ্ধ হবে সেটাই উত্তর। সবাই বলেন ক্লিয়ার কিনা, সবাই বলেন তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই বলেন দেখি ক্লিয়ার কিনা, সবাই বলেন ক্লিয়ার কিনা, দ্রুত সবাই বলেন ক্লিয়ার কিনা ভাইয়া। ওকে, ক্লিয়ার। ওকে, আচ্ছা, আবার একটু বলেন, যাও আবার একটু বলে দিচ্ছি। দেখো আমি একটা মহা শর্টকাট শিখাইলাম, তুমি প্রশ্ন পড়বা, প্রশ্নে যদি দেখো যে ভাই বিন্দু দেওয়া আছে এবং সমীকরণ বের করতে বলছে, যদি বিন্দু দেওয়া থাকে তাহলে আমাদের মহা শর্টকাট হচ্ছে বিন্দু দেওয়া থাকলে ওই বিন্দু দ্বারা যেই অপশনটা সিদ্ধ হবে সেটাই রাইট আনসার। তাহলে এখানে আমাদের বিন্দু দেওয়া আছে, দেখো এই যে বিন্দু -4 -2, তাহলে এখন -4 এবং -2 দ্বারা সিদ্ধ করব, যেটা সিদ্ধ হবে সেটাই আনসার। দেখো আমরা y এর মান কত ভাই -2, আর x এর, এটা কিন্তু x y বোঝায় সব সময়, অলওয়েজ প্রথমটা x পরেরটা y, ভুজ কোটি, ঠিক আছে। তো আমরা x এর y এর মান কত -2, তাহলে -2 + 4 কখনোই আমাদের 0 হচ্ছে না, নট ইকুয়ালস টু 0, তার মানে এটা অপশন হবে না। আবার খ নাম্বারটা আসো, x এর মান কত -4, তাহলে -4 আর এখান থেকে আগে থেকেই তো ছিল +4, তাহলে দেখেন আমাদের 0 = 0 আসতেছে, তাহলে সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমাদের খ নাম্বার রাইট আনসার। বুঝা গেল রে? বুঝতে পারছি ভাইয়া? রাহাত আলী, আমাদের মহা শর্টকাট হচ্ছে যদি তুমি দেখো যে ভাই বিন্দু দেওয়া আছে প্রশ্নে, তাহলে কিচ্ছু করার দরকার নাই, যে যাই চাক না কেন, যেই কনসেপ্টে চাক না কেন, তুমি জাস্ট অপশন টেস্ট করবা, যেটা অপশন সিদ্ধ হবে সেটা রাইট আনসার। চলো নেক্সটে যাই আমরা। এই যে ভাইয়া এই প্রশ্নটার না, এই 14-15 সেশনে যত প্রশ্ন আসছিল তার মধ্যে সব থেকে কঠিন হচ্ছে এই প্রশ্নটা, সব থেকে কঠিন, একটু তোমাদের কাছে কঠিন। আর এটার কোনো শর্টকাট নাই, এটা একদম বেসিক নিয়ম দিয়ে করতে হবে, ঠিক আছে। এটার কোনো শর্টকাট নাই ভাইয়া। এই ম্যাথটা না আলটিমেটলি তোমাদের বেসিক নিয়মটা আমি দেখাই দিচ্ছি, তারপরে তোমাদের এই টাইপের ম্যাথ আসলে তোমরা কিভাবে দ্রুত সমাধান করতে পারবা সেটাও আমি তোমাদেরকে শর্টকাট দেখাই দিব। মুন্না ভাইয়া তো আছে তাই না, দেখেন আগে শর্টকাটটা দেখাই দিই, তাহলে আপনাদের আলটিমেটলি মাথা ঘুরাই যাবে না। আমি যদি বেসিক নিয়মে সমাধান করি তাহলে অনেকের মাথা ঘুরাই দেখবে হা করে চায় আসো, আপনাদের আমি মাথা ঘোরানোর ট্রাই করতেছি না, আপনাদের আগে একদম সুন্দর একটা শর্টকাট দেখাই দিই যে ভাই এই টাইপের প্রশ্ন আসলে আমরা কি করব। দেখেন সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায়, ক্যালকুলেটর ব্যবহার আগেও ছিল, এবারের সার্কুলারটা দেখিও, এবারও তোমাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। সো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কি করা যায়, ক্যালকুলেটর ব্যবহার করা যায়। ক্যালকুলেটর ব্যবহার করা গেলে এই টাইপের ম্যাথ ভাই, শিফট চেপে
শিফট চেপে আলটিমেটলি সাইন তুলবা, সাইন দিবা, তাহলেই আমাদের সাইন ইনভার্স হয়ে যাবে। সো সাইন ইনভার্স 4/5, আবার প্লাস সাইন ইনভার্স 5/13, আবার সাইন ইনভার্স 16/65। সুন্দর মতো মান চলে আসবে। সবাই যাদের হাতের কাছে ক্যালকুলেটর আছে আপনারা একটু নিজে নিজে ক্যালকুলেটর চেপে আমাকে উত্তর করা ট্রাই করেন দেখি। সবাই একটু উত্তর করা ট্রাই করেন। দেখেন এই জিনিসটা ভাই তোমাদের ক্যালকুলেটর আছে, মাথা ব্যথা কোনো করার দরকার নাই। সুন্দর মতো শিফট সাইন তুলবা, দেখবে যে আলটিমেটলি সাইন ইনভার্স হয়ে গেছে। তাহলে সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 5/13 প্লাস সাইন ইনভার্স 16/65 এর মান কত? জাস্ট ক্যালকুলেটর চাপলাই তোমার সুন্দর মতো মান চলে আসবে, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, কারণ আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে। ওকে, সবাই একটু উত্তর করো দেখি কার কার হাতে মানে আলটিমেটলি হাতের পাশে ক্যালকুলেটর আছে। সবাই একটু উত্তর করেন দেখি ভাইয়া, সবাই একটু উত্তর করেন। এটা খুবই ইজি, না পারলে খবর আছে, জাস্ট খালি ক্যালকুলেটর চাইপে উত্তর করবে। আমি সবার কাছ থেকে উত্তর চাই, সবার কাছ থেকে উত্তর চাই, সবার কাছ থেকে উত্তর চাই ভাইয়া, সবার কাছ থেকে উত্তর চাই, সবার কাছ থেকে উত্তর চাই। দ্রুত দ্রুত দ্রুত, জাস্ট ক্যালকুলেটর চাপবা, জাস্ট ক্যালকুলেটর চাইপে অ্যান্সার দিবা, জাস্ট ক্যালকুলেটর চাইপে অ্যান্সার দিবা। দ্রুত 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 অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, ক্যালকুলেটর চেপে অ্যান্সার করো যে ভাই আমাদের π/4 হবে নাকি π/3 হবে নাকি π/2 হবে নাকি পাই হবে। ঠিক আছে, কোনটা কোনটা কোনটা? সবাই একটু বলেন, সবাই একটু বলেন। আমাদের কিন্তু আনসার কোনটা চলে আসবে? 90 ডিগ্রি, মানে π/2 চলে আসবে। সবাই একটু ক্যালকুলেটর চেপে আমাকে উত্তর জানান, সবাই একটু ক্যালকুলেটর চেপে আমাকে উত্তর জানান দেখি পারা যায় কিনা। জাস্ট ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিবা, অ্যান্সার চলে আসবে, কারণ আমাদের হাতে ক্যালকুলেশন করার কোনো দরকার নাই ভাই, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর আছে। এখন এখন এই তো মেহনাজ অ্যান্সার করে ফেলছো, গ নাম্বার, ধন্যবাদ। ক্যালকুলেটর কাজ করে না, হাই হাই, ক্যালকুলেটর কাজ করে না রে, ক্যালকুলেটর কাজ করবে না কেন? করছে কি ক্যালকুলেটর বলে কাজ করে না? ক্যালকুলেটর আমি তো কিভাবে সাইন ইনভার্স তুলতে হয় সেটা তো দেখাই দিলাম। শিফট তারপরে তুমি সাইন তুলবা, দেখবে যে সাইন ইনভার্স হয়ে গেছে। তাহলে সাইন ইনভার্স এত প্লাস সাইন ইনভার্স এত প্লাস সাইন ইনভার্স এত, খুবই সিম্পল, বুঝা গেছে? ক্যালকুলেটর কাজ করবে না কেন? ক্যালকুলেটর কাজ করবে না কেন? ক্যালকুলেটর কাজ করবে না কেন? আর যদি ক্যালকুলেটর না কাজ করে সেটারও একটা সলিউশন দিচ্ছি, ভেঙে ভেঙে করবা। তুমি আগে সাইন ইনভার্স 4/5 এর মান আনবা, ধরেন মান আসলো সামথিং, এটা খাতার মধ্যে লিখে রাখবা, তারপরে প্লাস ক্যালকুলেটর একদম আপনি ফ্রেশ করে ফেলবেন সবকিছু, তারপরে আবার সাইন ইনভার্স 5/13 এটার মান আনবা, সেটার খাতায় মনে করে তুলবা, ওইটা করবা, আবার ক্যালকুলেটর ফ্রেশ করো, তারপরে আবার সাইন ইনভার্স 16/65 অ্যান্সার আনো, খাতায় টুকে রাখো, তারপরে সবগুলাই আলটিমেটলি যোগ করে দাও। সবগুলাই যোগ করলেই আপনাদের ক্যালকুলেটর আর হ্যাং মারবে না, ঠিক আছে? যদি ক্যালকুলেটর একবারে না আনতে পারো ভাই, তাহলে ভেঙে ভেঙে করবা, একবারে না আনতে পারলে ভেঙে ভেঙে করবা, বুঝা গেল? কাজ করে না, কাজ করে না, আরে ক্যালকুলেটর আল্লাহ রে, ক্যালকুলেটর ব্যবহার আলটিমেটলি তোমরা ক্যালকুলেটর ব্যবহার না করতে করতে ক্যালকুলেটর ব্যবহারই ভুলে গেছো। এই যে এতদিন থেকে আলটিমেটলি প্রিপারেশন নিচ্ছ যে ভাই আলটিমেটলি আমাদের তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরিস্থিতিতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এখন ক্যালকুলেটর না চাপতে চাপতে ক্যালকুলেটর চাপাই ভুলে গেছো। সো দেখা প্যারা নাই, যারা মিলাইতে পারতেছো না তারা এইভাবে ভেঙে 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 তারপরে 3টা যোগ করে দিবা, তাহলেও অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। যাদের ক্যালকুলেটর নাই, ঠিক আছে, তারা একটা ক্যালকুলেটর কিনেন, বা যাদের ক্যালকুলেটর একটু ঝামেলা, ক্যালকুলেটর কিনেন, কারণ আপনারা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। ক্যালকুলেটর নিয়ে যাইতে হবে তোমাকে, আর যদি ক্যালকুলেটর না নিয়ে যাও তাহলে ভাই তুমি আলটিমেটলি টাইম ম্যানেজমেন্টে অনেক পিছায় থাকবা। তোমার কাছে অপরচুনিটিস দিচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করার জন্য। দেখেন এই ম্যাথটা আমি তোমাদেরকে বেসিক কনসেপ্ট একটু দেখাই দিই, যে এই ম্যাথটা বেসিক কনসেপ্ট দিয়ে করতে গেলে না হলেও 2 মিনিট লাগবে, না হইলেও 2 মিনিট লাগবে, 2 মিনিটের আগে তুমি আনতেই পারবে না। দেখেন এখানে আমরা কিভাবে সমাধান করবো, বেসিক নিয়মটা একটু দেখাই দিই, বেসিক নিয়মটা ভাই একটু দেখাই দিই। দেখেন বেসিক নিয়মটা আমি একটা মিশাই দেই, বেসিক নিয়মটা একটু দেখাই দিই। দেখেন বেসিক নিয়মটা একটু দেখাই দিই, দেখেন কত বড় আসে, এটা অনেক বড় ক্যালকুলেশন, আপনি বেসিক নিয়ম দিয়ে করতে গেলে অবস্থা টাইট হয়ে যাবে। দেখেন আমাদের একটা সূত্র আছে যে ভাইয়া সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স বি, সাইন ইনভার্স বি ইকুয়াল টু লেখা যায় যে ভাইয়া সাইন ইনভার্স এ, সাইন ইনভার্স আমাদের এ রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, আবার প্লাস বি রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার। এই বড় একটা সূত্র, ঠিক আছে? আপনাকে সর্বপ্রথম এই দুইটাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি একটা সাইন ইনভার্স সামথিং পাবেন। তারপরে আবার এই যে এখানে দেখেন সাইন ইনভার্স কত আছে, 16 আমাদের 65 আছে না, তারপরে তোমাকে আবার এইখানে এই সূত্রটা ফেলাইতে হবে যে ভাইয়া সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স বি এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স এ প্লাস এ প্লাস না এ ইন্টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু রুট ওভার
1 প্লাস a স্কয়ার। বুঝা গেল? এভাবে ক্যালকুলেশন করতে আপনি সর্বনিম্ন হলেও আপনি যদি ক্যালকুলেশন মহাপণ্ডিত হন তবুও আপনার 2 মিনিটের আগে একটা ক্যালকুলেশন আপনি জীবনেও শেষ করতে পারবেন না। ঠিক আছে? এই ক্যালকুলেশন দেখেন, এইখানে যখন আপনি গুণ করবেন, অ্যান্সার আনবেন, রাফ করারও অনেক বড় একটা জায়গা লাগবে। আপনার আলটিমেটলি কি এটা সমাধান করতে অন্তত 2 মিনিটের বেশি সময় লাগবে। 2 মিনিটেও সমাধান করাটা টাফ। ঠিক আছে? বাট আমরা এই নিয়মে করবোই না। আমাদের কাছে তো ক্যালকুলেটর আছে ভাই, ক্যালকুলেটর চাপবো আর অ্যান্সার চলে আসবে। বুঝা গেছে? বুঝতে পারলেন রে? বুঝতে পারলেন? মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবার বুঝা গেল? সো আমরা এইখানে এই বেসিক নিয়মটা আমি দেখাই দিলাম, বাট এই বেসিক নিয়মে করার দরকার নেই ভাই। ক্যালকুলেটর ব্যবহার আছে, ক্যালকুলেটর ব্যবহার করবেন, খুব সুন্দর মতো অ্যান্সার চলে আসবে। ওকে, আচ্ছা চলো নেক্সটে যাব। দেখেন নেক্সটে কি বলছে। নেক্সটে আমাদের আলটিমেটলি ডিফারেন্সিয়েশন থেকে একটা প্রশ্ন আসছে, খুবই সহজ একটা প্রশ্ন, দেখি তোমরা পারো কিনা। নেক্সটে আমাদের কি থেকে আসছে? ডিফারেন্সিয়েশন থেকে প্রশ্ন আসছে। দেখেন তো এখানে কি বলা আছে যে ভাই y ইকুয়াল টু tan ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে dy dx মানে কি ভাই? dy dx মানে হচ্ছে আপনাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। dy dx মানে কি ভাইয়া? আপনাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, একবার ডিফারেন্সিয়েট করতে হবে। dy dx মানে কি ভাইয়া? আপনাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। কি করতে হবে? একবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, আচ্ছা একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখেন এখন আমাদের y ইকুয়াল টু tan ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। এখন দেখেন tan ইনভার্স x, এই পুরোটা tan ইনভার্স x এর একটা পুরোটাই সূত্র জানি, sin ইনভার্স x এর সূত্র জানি, মানে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে sin cos tan sec cosec cot, তাই না? এই সবগুলোরই সূত্র জানি। বাট আমরা চেষ্টা করব যে ভাই আমাদের টাইম ম্যানেজমেন্ট তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? একটা ম্যাথকে খুব সহজে কম সময়ের মধ্যে কিভাবে করা যায়। সো আপনি যখন এরকম দেখবেন আলটিমেটলি আপনি চেষ্টা করবেন যে ভাই এমন ভাবে সলভ করা যাতে আপনার টাইম কম লাগে। দেখেন আপনি এটাকে বড় নিয়মেও করতে পারবেন, ছোট নিয়মেও করতে পারবেন। আপনাদের সহজ নিয়মটা শেখাই যেখানে টাইম কম লাগবে। আপনাকে স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে যাতে আপনার টাইম কম লাগে। বুঝা গেল? তো দেখেন এখানে আমরা এই যে tan ইনভার্স, তাহলে tan মানে কি জানি ভাই? আমরা tan, অনেকে আমরা মজার সালে মনে করো 8 9 10 এরকম করে বলতাম, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। তার মানে tan মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এই এক্সটা কি ভাইয়া? লম্ব। এক্সটা লম্ব, ভূমির মান কত দেওয়া আছে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এখন আসেন তাহলে অতিভুজটা কি হবে ভাই? অতিভুজ কি? অতিভুজ কি? ভূমি স্কয়ার প্লাস আমাদের লম্ব স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করে দিলে আমাদের কত হবে? দেখেন এই যে রুট কাটা যাবে, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে শুধুমাত্র 1 থাকবে। ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এই tan ইনভার্স কে যদি আমি সাইনে কনভার্ট করে ফেলি, যদি আমি কি ভাইয়া সাইনে কনভার্ট করে ফেলি, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন আমি এইখান থেকে যে কোনো কিছুতে কনভার্ট করে ফেলতে পারবো। দেখেন যে কোনো কিছুতে কনভার্ট করতে ফেলতে হবে। দেখো এখন আমরা এই ওয়াইটাকে, এখন আমরা এটাকে, এই ত্রিভুজটাকে সাইনে, কসে, কটে, ট্যানে, কটে, যা মন চায় সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যেতে পারবো। এখন সাইনই কেন? কথা হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারো ভাই আপনি সাইনই কেন নেবেন? আপনি কস নিলেন না কেন? কট নিলেন না কেন? সাইন কেন নিলাম একটু পরে আসতেছে, আগে সাইনটা কনভার্ট করে নিই। দেখো সাইন মানে কি ভাই? লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান কত? এখানে x, অতিভুজের মান 1, তার মানে x ডিভাইডেড বাই 1। তার মানে ঘুরে উল্টে আমরা y ইকুয়াল টু sin ইনভার্স x পাচ্ছি। এখন দেখো sin ইনভার্স x অনেক ছোট হয়ে গেল না ম্যাথটা? অনেক ছোট। দেখো আমরা কিন্তু এখনো ডিফারেন্সিয়েট করি নাই ভাই, y আছে, y আছে। কেন এই কাজটা করে নিলাম? কারণ আমরা ম্যাথটাকে ছোট করে নিলাম, আমাদের টাইম যাতে কম লাগে, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই কেন আপনি সাইন বানাইলেন? সাইন বানাইলাম কেন? কারণ এই যে রুটের ক্যালকুলেশন যখন আপনি যাবেন, তখনই আপনার বড় হয়ে যাবে, তখন আপনাকে ক্যালকুলেশন বেশি করতে হবে। সো আমরা এই রুটটাকে অ্যাভয়েড করলাম। এখন রুট অ্যাভয়েড করলে আমাদের অবশিষ্ট থাকতেছে লম্ব এবং অতিভুজ, এবং লম্ব এবং অতিভুজ দ্বারা তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাত হয়? সাইন। এই জন্য আমরা সাইন নিছি। বুঝতে পারলেন? সবাই একটু বলেন দেখি যে ভাইয়া বুঝতে পারলেন কিনা? সবাই একটু বলেন দেখি যে ভাইয়া বুঝতে পারছে? সবাই একটু বলেন তো দেখি এটা ক্লিয়ার কিনা, যে কেন আমরা সাইন নিলাম, কেন আমরা tan কে সাইন বানাইলাম। সবাই বুঝতে পারছি? কারণ হচ্ছে মেইন কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যাতে আমরা খুব কম সময়ের মধ্যে এই ম্যাথটা সমাধান করতে পারি। সো আমরা এই যে রুটের ক্যালকুলেশন, রুট থাকলেই আমাদের বড় হয়, সো এই জন্য আমরা ছোট করে নিলাম। ঠিক আছে? সো এখন দেখেন যে ভাই sin ইনভার্স x কে এখন জাস্ট ডিফারেন্সিয়েট করেন, ডাইরেক্ট সূত্র। sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করেন, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে? সো আমাদের কোনটা রাইট অ্যানসার হবে? এ নাম্বারটা। দেখেন এ নাম্বারটা রাইট অ্যানসার, একদম ডাইরেক্ট, জাস্ট খালি এখানে dy dx একবার ডিফারেন্সিয়েট, ডাইরেক্ট সূত্র। তার মানে আমাদের কি হবে? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। দেখেন এই যে আপনারা শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়িয়েন না, বি নাম্বারে কিন্তু প্লাস আছে, বি নাম্বার হবে না। এইখানে মাইনাস আছে, বাট এইখানে উপরে x আছে, হবে না। এইখানে উপরে x আছে, হবে না। সো আমাদের ক নাম্বারটা রাইট অ্যানসার। সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন ক্লিয়ার কিনা?
সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। আপনারা তো ডিফারেন্সিয়েশন দেখলেই ভয় পান, ভাই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অনেক কঠিন। না, অনেক কঠিন না, দেখো একদম সহজ নিয়মে শিখাবো যাতে আপনাদের আর কোনো ঝামেলা না থাকে। সবাই বলেন ক্লিয়ার কিনা, সবাই বলেন ক্লিয়ার কিনা, সবাই বলেন তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা। দ্রুত 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 দ্রুত, এখনো অনেক প্রশ্ন আছে, এখনো কয়েকটা প্রশ্ন আছে, সবাই একটু দ্রুত বলেন, তাহলে আমরা নেক্সটে যাব। দেখেন নেক্সটে আমাদের ইন্টিগ্রেশন থেকে একটা ম্যাথ আছে। এটা ফির হলুদ হয়ে গেছে কেন? হলুদ কি দেখতে পাচ্ছেন? দেখো আমি একটু তোমাদেরকে তুলে দেই, এটা অনেকে আবার ধরতেই পাবা না কি বলা আছে। দেখেন আমাদের এখানে প্রশ্নটা আছে ইন্টিগ্রেশন আমাদের dx ডিভাইডেড বাই আমাদের ই টু দি পাওয়ার ex লিখছে কেন? এটা তো ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। তোমরা বিশ্বাস করবা এটা একদম হুবহু রিপিটেড প্রশ্ন কোনো না কোনো বিশ্ববিদ্যালয়, আমি এখন নাম বলতে পারতেছি না কোন বিশ্ববিদ্যালয়ে এক্সাক্ট আসছিল, বাট এটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঠিক আছে? মানে প্রবাবলি ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই প্রশ্ন, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এগুলোর মধ্যেই থাকবে, ঠিক আছে? তো দেখেন আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক সমাধান করছেন না, অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক সমাধান করছেন না, এটা আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে। দেখবেন যে হুবহুব কিছু প্রশ্ন তুমি ডিরেক্ট কমন পেয়ে যাবা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ওইখানে চলে আসতে পারে, রাজশাহীর প্রশ্ন আসতে পারে, জাহাঙ্গীরনগরে চলে আসতে পারে, ঠিক আছে? আপনারা যারা পড়ছেন, এতদিন পড়তেছেন, এখনো পড়তেছেন, পড়াশোনা কখনো বৃথা যাবে না। এই প্রশ্নগুলো দেখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো জায়গায় চলে আসছে। ওকে, এখন দেখো এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, অর্থাৎ যোগজীকরণ থেকে আসছে। কি ভাইয়া? এটা আমাদের যোগজীকরণ থেকে আসছে। এখন যোগজীকরণ থেকে আসছে কিভাবে সমাধান করবো একটু দেখেন যে ভাই আপনি যখন দেখবেন যে এক্সপোনেনশিয়াল, এই যে ই টু দি পাওয়ার এক্স, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়ালের ম্যাথ। সো আপনি এক্সপোনেনশিয়াল থাকলে দেখেন ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, অর্থাৎ ই ইনভার্স এক্স আছে, ঠিক আছে? সো এরকম যদি এক্সপোনেনশিয়াল দেখো তাহলে তোমাকে নিয়ম হচ্ছে আমাদের যে কোনো একটাকে ওয়ান বানাইতে হবে, যে কোনো একটাকে ওয়ান বানাইতে হবে। যদি এক্সপোনেনশিয়াল থেকে দেখো যে ভাই এক্সপোনেনশিয়াল আছে, দুইটাতে আছে আবার, তাহলে যে কোনো একটাকে আমার টার্গেট কি ওয়ান। নিয়ম শুনো, নিয়মটা ভালো মতো মাথার মধ্যে গেঁথে রাখো, যেমনি প্রশ্ন আসুক না কেন তাহলে তুমি পারবা। ওকে, তাহলে আমাদের এক্সপোনেনশিয়াল থাকলে দুইটা যদি আমাদের পাওয়ার আকারে থাকে তাহলে আমার নিয়ম কি ভাই? যে কোনো একটাকে ওয়ান আনতে হবে। এখন চাইলে কি আমি ই টু দি পাওয়ার এক্স দ্বারা উভয় পাশে আলটিমেটলি যদি এখন এই ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দেই বা ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে দেই, দেখো আমাদের ওয়ান চলে আসবে, আমাদের কি ওয়ান চলে আসবে। জাস্ট গুণ করে দিব। আমরা কি করব? ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে দিব, আমরা ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে দিব, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে দিব। তাহলে দেখেন আমাদের এখানে আমরা গুণ করে দিই, আপনাকে ভেঙে ভেঙে করে দিই, ইন্টিগ্রেশন অনেকের ঝামেলা, বুঝতে অসুবিধা হয়, তাই না? আমাদের ডিএক্স আছে, সো এটাকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলাম। নিচে আসো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে কি লেখা যায় জানো? ই ইনভার্স এক্স কে লেখা যায় 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। আর এখানে আগে থেকে তো একটা ই টু দি পাওয়ার এক্স আছে, সো আমি এখানে আলাদাভাবে লিখলাম। দেখো এখানে এটা কাটা, এখানে 1 চলে আসলো, সো আমাদের এটাকে 1। তাহলে এটাকে দেখো আমি যদি ভাঙায় লিখি যে ভাইয়া এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে ডিভাইডেড বাই, এখন ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স কি? ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার 2x, আবার ই টু দি পাওয়ার এক্স স্কয়ার বলেন না, ঠিক আছে? ই টু দি পাওয়ার 2x হয়। তাহলে দেখেন আমরা এখানে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 পাইলাম, ঠিক আছে? এই এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো ভাইয়া? বলো, আমি একদম ভেঙে ভেঙে করাচ্ছি। এতটুকু বুঝছো? এতটুকু কি বুঝা গেছে ভাইয়া? একটু বলো তো দেখি এতটুকু বুঝছো কিনা। জাস্ট আমি ফরম্যাট সাজাই নিলাম। তাহলে আমাদের এক্সপোনেনশিয়ালে যদি পাওয়ার আকারে দুইটা পাশাপাশি থাকে তাহলে আমাদের নিয়ম কি ভাই? যে কোনো একটাকে ওয়ান বানাবো, যে কোনো একটাকে ওয়ান। দেখো আমরা ওয়ান অলরেডি বানাই ফেলছি, যে কোনো একটাকে ওয়ান বানাবো অলরেডি, আমরা যে কোনো একটাকে ওয়ান বানাই ফেলছি। বুঝা গেল? যে কোনো আমরা একটাকে ওয়ান বানাই ফেলছি। কি করছি ভাই? যে কোনো একটাকে ওয়ান বানাই ফেলছি। এখন কি দেখো, এখন আমরা কিভাবে করবো? এখন তোমাকে জেড ধরতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে তুমি জেড ধরো। দেখো ই টু দি পাওয়ার এক্স কে তুমি যদি জেড ধরো তাহলে উভয় পাশে ডিফারেন্সিয়েট করে দাও। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, আর এখানে ডিজেড পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এখানে ডিজেড পাচ্ছি, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানে ডিজেড পাচ্ছি। তাহলে দেখেন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কে আমরা কি লিখতে পারবো? ডিজেড। তাহলে একটু সাজাই নেই, দেখো আমরা ইন্টিগ্রাল এখানে লিখবো ডিজেড, আমাদের আছে 1 প্লাস আমাদের ই টু দি পাওয়ার আমাদের 2x আছে, ই টু দি পাওয়ার কত ভাই? 2x আছে, ই টু দি পাওয়ার কত আছে? 2x। তাহলে দেখেন আমাদের ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x, আচ্ছা 2x না লেখা ই টু দি পাওয়ার x তার উপরে স্কয়ার, এটাকে একটু এইভাবে লেখো, ই টু দি পাওয়ার x তার উপরে স্কয়ার। কারণ আমরা ই টু দি পাওয়ার x যেহেতু z ধরছি তাহলে আমরা এখানে z স্কয়ার বসাই দিতে পারবো। আমরা এখানে z স্কয়ার বসাই, এই ই টু দি পাওয়ার 2x যা কথা, আবার আলটিমেটলি ই টু দি পাওয়ার x তার উপরে স্কয়ার একই কথা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তো এখানে ডিরেক্ট আমাদের tan ইনভার্স x এর সূত্র কি? tan ইনভার্স x, দেখেন আলটিমেটলি tan ইনভার্স ইন্টিগ্রেশন tan ইনভার্স x এর সূত্র কি ভাই?
tan ইনভার্স ইন্টিগ্রেশন tan ইনভার্স x সূত্র হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে দেখেন এখান থেকে আমরা খুব সুন্দর মতো একদম ডাইরেক্ট সূত্র যে ভাই tan ইনভার্স z লিখতে পারবো, tan ইনভার্স z। যেহেতু এটা লিমিটের মান দেওয়া নাই, এটাকে বলা হয় লিমিটের মান না থাকলে অনির্দিষ্ট যোগজ। অনির্দিষ্ট যোগজ, লিমিটের মান না থাকলে কি ভাইয়া? অনির্দিষ্ট যোগজ। অনির্দিষ্ট যোগজের বেলায় একটা প্লাস সি নিতে হয়, সো আমরা সি নিলাম। এখন tan ইনভার্স z, এই z এর মানটা বসায় দেন। z এর মানটা কি ধরে নিছিলেন? e টু দি পাওয়ার x, তাহলে tan ইনভার্স x e টু দি পাওয়ার x প্লাস c, এটাই হচ্ছে উত্তর। তাহলে দেখো তো tan ইনভার্স x e টু দি পাওয়ার x প্লাস c কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা রাইট आंसर। বুঝলেন? আমাদের কি হবে ভাইয়া? ঘ নাম্বারটা রাইট आंसर। বুঝা গেল? ঘ নাম্বারটা রাইট आंसर। দেখেন আপনারা তো অনেকেই ইন্টিগ্রেশন দেখলেই একদম হাত পা গুটায় দৌড় শুরু করেন। আমি একদম ভেঙে ভেঙে আপনাদের খুব সুন্দর মতো নিয়ম এক্সপ্লেইন করে করে যে ভাই আমাদের এক্সপোনেনশিয়াল থাকলে 1 বানাবো, 1 বানার পরে আলটিমেটলি z ধরবো, তারপরে অ্যানসার আনবো। আমি একদম বাংলা ভার্সন করে করে ম্যাথ শেখাচ্ছি। এরপরও যদি বলো যে ভাই বুঝি না বা আলটিমেটলি আমার দ্বারা হবে না, তাহলে তোমার দ্বারা আসলেই আর কখনোই হবে না। কারণ আমি এমন ভাবে ভেঙে 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 পড়াচ্ছি, তুমি বাংলাদেশে খুব কম টিচারের ক্লাসই পাবা যে এত ভেঙে ভেঙে পড়াবে। ঠিক আছে? বুঝা গেল? সবাই বুঝতে পারছি ভাইয়া? একটু বলেন দেখি ক্লিয়ার কিনা। সবাই বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে যাব। শেষে আবার একটু বুঝান। শেষে দেখেন, শেষে কিচ্ছু করি নাই। শেষে আপনাকে আলটিমেটলি ম্যাথটাকে কম্প্যাক্ট বা ছোট করার জন্য জেড ধরতে হয়। যদি আলটিমেটলি দেখেন একটাকে ডিফারেন্সিয়েট করে আরেকটা পাই, তাহলে আলটিমেটলি আমাদেরকে জেড ধরতে হয়। ঠিক আছে? সো দেখেন এই যে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হয় না? সো একটাকে ডিফারেন্সিয়েট করে আরেকটা পাচ্ছি। এরকম কনসেপ্ট যদি আপনি দেখেন তাহলে একটাকে জেড ধরতে হয়। তাহলে এই জন্য আমরা e টু দি পাওয়ার x কে জেড ধরছি। তাহলে উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েট করে দিছি। তাহলে আমাদের কি হচ্ছে? e টু দি পাওয়ার x dx আমাদের dz। তাহলে দেখো এখন জাস্ট খালি মান বসাই দিছি। এখানে e টু দি পাওয়ার x dx, e টু দি পাওয়ার x dx এর জায়গায় যে dz পাইছি, dz বসাই দিলাম, তাহলে 1। আর এখানে e টু দি পাওয়ার x তার উপরে হোল স্কয়ার, e টু দি পাওয়ার x এর জায়গায় z তার উপরে স্কয়ার। এখন এটা ডাইরেক্ট সূত্র গঠন হয়ে গেছে tan ইনভার্স z বা tan ইনভার্স x এর সূত্র। পরে আমরা ওই z এর জায়গায় z এর মান বসাই দিছি, आंसर চলে আসছে। বুঝতে পারছি? নীলা? ও না, নিহা। বুঝতে পারছো ভাইয়া? আবার একটু এক্সপ্লেইন করে দিলাম। এখন বলো ক্লিয়ার কিনা। এখন বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা। আমাদের কখন z ধরতে হয়? একটাকে ডিফারেন্সিয়েট করে যখন আরেকটা পাই, একই জিনিস। একটাকে ডিফারেন্সিয়েট করে আরেকটা পাইলে, ওই জিনিসটা পাইলে আমরাকে z ধরতে হয়। ঠিক আছে? ওকে, আস্তে আস্তে আমরা সামনে আরো তো অধ্যায় ভিত্তিক যখন ক্লাস করব তখন একদম যোগজীকরণের একদম ইন ডিটেইল শিখাই দিব, প্যারা নাই। তোমরা জাস্ট রেগুলার ক্লাসগুলো করো। চলো নেক্সটে দেখেন এই প্রশ্নটা আপনার সমাধান করতে 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড। 1 সেকেন্ডে এটার উত্তর কে কে করতে পারবা? বলো 1 সেকেন্ডে এটার উত্তর কে কে করতে পারবা? 1 সেকেন্ডে উত্তর আমি 1 সেকেন্ড দিব, আর না পারলে আমি করে দিব। এটার সমাধান করতে শুধুমাত্র 1 সেকেন্ড দরকার। 1 সেকেন্ড। দেখো মুন্না ভাইয়া যেহেতু আসছি, তাহলে অনেক মজার মজার কনসেপ্ট শিখাবো, যেখানে তোমার টাইম ম্যানেজমেন্ট ভর্তি পরীক্ষায় চান্স পাইতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আলটিমেটলি এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। ঠিক আছে? সবাই একটু বলেন যে ভাইয়া এই প্রশ্নটার উত্তর কত? আপনারা না পারলে আমাদের বললেন যে ভাই পারতেছি না, করে দেন। এটার 1 সেকেন্ড এর মধ্যে উত্তর করা যাবে। 1 সেকেন্ডের মধ্যে উত্তর করা যাবে। 1 সেকেন্ডের মধ্যে উত্তর করা যাবে। বলেন দ্রুত। না পারলে আলটিমেটলি বলেন, কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে নিয়ম শিখাই দিব। এটার সমাধান করার জন্য সর্বোচ্চ 1 সেকেন্ড লাগবে। সর্বোচ্চ 1 সেকেন্ড। দেখেন আপনারা যদি দেখেন একটু নোট করে নেন, এটা একটু নোট করে নেন। যদি কখনো দেখেন যে ভাইয়া আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান একই, প্লাস মাইনাস আছে, তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিট একটা প্লাস একটা মাইনাস। আপার লিমিট দেখেন, আপার ইউপি, আপার লিমিট ও লোয়ার লিমিট একই মান একই মান এবং একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস থাকলে, অ্যান্সার ডিরেক্ট মুখস্থ অ্যান্সার লাড্ডু সোনা। অ্যান্সার হচ্ছে 0। অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে? তুমি যদি দেখো কখনো ভাইয়া যে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান একই, সেটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, পাই ডিভাইড বাই 2 হইতে পারে, পাই হইতে পারে। ঠিক আছে? বাট একটা প্লাস একটা মাইনাস। দেখেন এখানে দেখেন পাই ডিভাইডেড বাই 2 পজিটিভ, এখানেও পাই ডিভাইডেড বাই 2 আছে বাট নেগেটিভ। তাহলে আমাদের আপার লিমিটের মান পাই ডিভাইডেড বাই 2, লোয়ার লিমিটের মান মাইনাস পাই ডিভাইডেড বাই 2। তাহলে মান একই, তবে একটা প্লাস একটা মাইনাস। তাহলে যাই থাকুক না কেন এগুলো কিচ্ছু দেখার দরকার নেই। অ্যান্সার আসবে 0 অর্থাৎ লাড্ডু সোনা। অ্যান্সার আসবে 0 অর্থাৎ লাড্ডু সোনা। বুঝা গেল? অ্যান্সার আসবে 0 অর্থাৎ লাড্ডু সোনা। আমাদের গ নাম্বারটা রাইট অ্যান্সার।
শর্টকাট ট্রিক্সটা বোঝা গেল যে ভাই আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান, আপার লিমিট এবং লোয়ার লিমিট, আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান যদি আমরা দেখি একই, তবে একটা প্লাস একটা মাইনাস, কিচ্ছু দেখার দরকার নেই, এখানে যাই থাকুক না কেন অ্যান্সার অলওয়েজ আমাদের জিরো আসবে, অ্যান্সার অলওয়েজ আমাদের জিরো আসবে, আমাদের অ্যান্সার অলওয়েজ জিরো। বোঝা গেল? আমাদের অ্যান্সার অলওয়েজ জিরো। সবাই বুঝতে পারছি রে? সবাই বুঝতে পারছি রে? বলো তো দেখি সবাই বুঝতে পারছি কিনা, সবাই বুঝতে পারছি কিনা বলো, সবাই বুঝতে পারছি কিনা বলো, বলো দ্রুত 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 দ্রুত, সবাই বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা নেক্সটে যাবো, চলেন নেক্সটে যাই। আর এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, দেখি কে কে পারো। দেখো এটা সম্ভবত আলটিমেটলি গতিবিদ্যা থেকে আসছে, গতিবিদ্যার কনসেপ্ট, প্রাসের কনসেপ্ট থেকে আসছে, প্রাসের কনসেপ্ট, ঠিক আছে, প্রাস কনসেপ্টটা থেকে আসছে। সবাই একটু দেখার ট্রাই করো যে ভাই নিক্ষেপণ বেগ মানে যখন নিক্ষেপ করছি তখনকার বেগ, নিক্ষেপণ বেগ আমাদের 240 ফুট পার সেকেন্ড। দেখেন এখানে কিন্তু এমএস ইনভার্স 1 না, ফুট পার সেকেন্ড আছে। এখন কথা হচ্ছে যে ভাই একক কনভার্সন কি করবো করবো না, করবো কি করবো না। আমি কিন্তু বিগত ক্লাস যখন ফিজিক্সে আলটিমেটলি কত শনিবারে ক্লাস নিছি না ফিজিক্সে, তো ফিজিক্সে তখন কিন্তু বলে দিয়েছিলাম যে একক কনভার্সন করবো কি করবো না, এটা কে বলে দিবে সব সময়? তোমার আলটিমেটলি অপশন বলে দিবে। কে বলে দিবে? অপশন বলে দিবে। দেখেন অপশনের দিকে দেখেন তো, সবগুলাই ফুট এককে আছে, ফুট এককে ফুট এককে ফুট এককে। তাহলে ভাই দরকার নাই এখানে এমএস ইনভার্স 1 বের আনা, ফুট ফুটেই থাকবে, ফুট ফুটেই থাকবে। যদি তোমার এইখানে মিটার থাকতো যে ভাই এত মিটার এত মিটার এত মিটার, তাহলে তোমাকে ফুট পার সেকেন্ডকে এমএস ইনভার্স 1 এ নিয়ে যেতে হইতো। বোঝা গেল? তার মানে তোমাকে অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে তুমি আদৌ একক কনভার্ট করবা কি করবা না। অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে তুমি আদৌ একক কনভার্ট করবা কি করবা না। অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে তুমি আদৌ একক কনভার্ট করবা কি করবা না। অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে আদৌ একক কনভার্ট করবা কি করবা না। তাহলে ভাই অপশন দেখে সিদ্ধান্ত নিলাম আমরা, এখানে একক কনভার্টের দরকার নাই। তাহলে দেখেন আমাদের এটা ভি নট বা ইউ এর মান আদিবেগ, অনেকে ইউ দ্বারা প্রকাশ করো, অনেকে ভি নট দ্বারা প্রকাশ করো, ইন্টারমিডিয়েটের সকল সূত্রে ভি নট বলা আছে। তো আমরা যেটা যাই বলো না কেন আমাদের আদিবেগের মান এটা। নিক্ষেপণ কোণ অর্থাৎ আমাদের থিটার মান দেওয়া আছে কত, 30 ডিগ্রি হলে 3 সেকেন্ড পর অর্থাৎ টি এর মান দেওয়া আছে, উহার উচ্চতা কত ভাই। এখন দেখেন আমরা নিক্ষেপণ বস্তুর উচ্চতা বের করার জন্য আমরা কি জানি যে ভাই একটা সূত্র, বেসিক সূত্র জানি না যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার বা এটি স্কোয়ার, যেহেতু নিক্ষেপণ অভিকর্ষ ত্বরণ কাজ করবে জিটি স্কোয়ার, ঠিক আছে। এখন আসেন যে ভাই এই সূত্রটা আপনি প্রাসের ক্ষেত্রে আনবেন যে ভাই এরকম করে নিক্ষেপ করছি ধরেন 3 সেকেন্ডে এতটুকু আসছে, এখন এই জায়গায় আমাদের এই উচ্চতাটা বের করতে হবে, তাই না? এই উচ্চতাটা বের করতে হবে। তাহলে আমরা এইচ ইকুয়াল টু দেখেন যখন আমার প্রাসকে নিক্ষেপ করা হয় তখন এই প্রাসের দুইটা বেগ পাওয়া যায়, একটা হচ্ছে উলম্ব উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। তো আমাদের এখানে আমাদের ইউটা কি, আমাদের উলম্ব উপাংশ। তো উলম্ব উপাংশকে কি বলা হয়? ভি নট সাইন থিটা বলা হয়। তো এখন আমরা ইউ এর জায়গায় এই ভি নট সাইন থিটা বসাই দিব যে ভাইয়া ভি নট সাইন থিটা, আর টি তো টি থাকলোই। এখন যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছি তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করে অলওয়েজ নিচের দিকে, বাট আমরা প্রাসকে নিক্ষেপ করছি উপরের দিকে, তাহলে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে না, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ জিটি স্কোয়ার। বুঝা গেল? সো আপনি চাইলে প্রাসের ক্ষেত্রে এই সূত্রটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারেন, অথবা এরকম করে কনভার্ট করে নিতে পারেন, অথবা ভাইয়া কি কনভার্ট করে নিতে পারেন, অথবা ডিরেক্ট মুখস্থও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখো আমি বেসিক সূত্র থেকে কিভাবে আনলাম সেটা আমি তোমাকে বুঝাই দিলাম, কারণ তুমি পরীক্ষার হলে ডিরেক্ট এই সূত্রটা মনে নাও করতে পারো। সো আমি একদম ওই যে গতিবিদ্যার গতির সূত্র থেকে আমরা হচ্ছে সুন্দর মতো আনলাম, ঠিক আছে। তো এখন দেখেন এইখানে আমরা মান বসাই দিব ভাই। ভি নটের মান কত? 240 ফুট পার সেকেন্ড, ঠিক আছে। 240 সাইন থিটা, সাইন 30 ডিগ্রি মান কত ভাই? হাফ, তাহলে হাফ বসাই দাও। আর এখানে টি, টির মান কত ভাই? আমাদের 3 সেকেন্ড, প্রশ্ন অনুযায়ী বসাই দিলাম, মাইনাস হাফ। এখন জির মান কত বলো দেখি? জির মান কত? জির মান ফুটে বসাইতে হবে, ফুট পার সেকেন্ড স্কয়ারে বসাইতে হবে। জির মান 9.8 না ভাই, জির মান হচ্ছে 32 ফুট পার সেকেন্ড স্কয়ারে 32। আর জির মান আলটিমেটলি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 এ 980 সেন্টিমিটার সেকেন্ড, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আবার জির মান 9.8 মিটারস এমএস ইনভার্স 2, ঠিক আছে। সো দেখেন তিনটা জি এর মান মুখস্থ রাখতে হয় অলওয়েজ, আমি একটু নোট ডাউন করে দিলাম। তিনটা জি এর মান মুখস্থ রাখতে হয়, আমি একটু নোট ডাউন করে দিলাম তোমাদেরকে, ওকে। সো এখন ভাই ফুটে যেহেতু, তার মানে ফুটে কত আমরা 32, তাহলে 32 ইনটু টি স্কয়ার, টি এর মান কত? 3, তার মানে 3 3 9। এখন জাস্ট ক্যালকুলেশন করো ভাই। তাহলে দেখো এটাকে, এখন তোমার কাছে ক্যালকুলেটর আছে, এটা হাতে ক্যালকুলেশন করা যাবে যে ভাই এখানে 120 আসবে, 2 দ্বারা কাটাকাটি করলে 120 ইনটু 3, তার মানে 3 0 0, 3 2 6, আবার 3 ওকে 3, 360। আর এখানে দেখো 16 2 32, তাহলে 16 ইনটু 9, তাহলে আলটিমেটলি কত আসবে? 6 লং 54, 4 হাতে 5, 9 আমাদের আসে 9 9 আর 5, আলটিমেটলি 9 আর 5 কত? 14, তাহলে 144। তাহলে দেখো এখান থেকে 144 বাদ দিয়ে দাও, তাহলে 0 আমাদের কত? 4 6 6 আসতেছে হাতে 1 5 1,
তাহলে আমাদের 216 ফুট কোথায় আছে? গ নাম্বারটা রাইট আনসার। ওকে, 216 ফুট কোথায় আছে? গ নাম্বারটা রাইট আনসার। বুঝা গেল ভাইয়া? বলেন তো দেখি বুঝলাম কিনা। এরই মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আজকের আমাদের ক্লাস শেষ হয়ে গেল। আজকে আমরা মূলত করলাম জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা আমাদের কি 14-15 সেশনে উচ্চতর গণিত থেকে শর্ট সিলেবাস থেকে যতগুলো প্রশ্ন ছিল আমরা একদম A to Z সুন্দর মতো সমাধান করে ফেলছি। সো আপনাদের ক্লাসটা কেমন লাগলো একটু বলেন দেখি। আলহামদুলিল্লাহ আমরা এখনই শেষ করে দিব ক্লাসটা। আমরা খুব সুন্দর মতো ক্লাসটা সম্পূর্ণ করলাম। আপনাদের ক্লাসটা কেমন লাগলো একটু বলেন। সবার ক্লাসটা কেমন লাগলো একটু বলেন দ্রুত, কারণ 9টা বেজে গেছে। 9টায় কিন্তু কমার্সের একটা ক্লাস আছে, ঠিক আছে, ব্যবস্থাপনা ক্লাস আছে, যেটা আলটিমেটলি তোমাদের ফারজিউল ভাইয়া নিবে। তোমরা যারা কমার্সের শিক্ষার্থী আছে, তোমাদের বন্ধু বান্ধব ক্লাসটা রেফার করে দিও, যাতে করে আলটিমেটলি তোমাদের ফারজিউল ভাইয়ার ক্লাসে চলে আসে সবাই। ওকে, সো আমি ক্লাসটা শেষ করে দিব খুব দ্রুতই, কারণ তোমাদের ফারজিউল ভাইয়ার ক্লাস আছে। একটু বলেন যে ভাইয়া ক্লাসটা কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। যাক, তোমাদের এই যে লাস্টে আমি কেন রিভিউ নেই তোমাদের ক্লাসে, এটা না এতক্ষণ যে বকবক করলাম যে ভাই আদৌ তোমরা বুঝতে পারছো কিনা, এটা আলটিমেটলি তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া। সো রেগুলার ক্লাস করতে হবে, একটাই কথা, পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প কিছু নাই। পড়লে চান্স পাবা, না পড়লে চান্স পাবা না, এতটুকুই, ঠিক আছে? তার মানে পড়লেই সম্ভব, না পড়লে কিছু সম্ভব না। ভাইয়ারা যেহেতু আছি, তোমার পাশে যেহেতু দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আছে, তার মানে আমরা তোমাদেরকে এমন ভাবেই কমপ্লিট করে দিব প্রত্যেকটা সাবজেক্ট, ইনশাআল্লাহ আমাদের পড়ানো থেকেই তুমি সর্বোচ্চ সংখ্যক কমন পাবা। তোমাকে আর কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।